হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম। আমার কাছে মনে হচ্ছে বহু বছর পরে লাইভে আসলাম। আপনাদেরকে তাই মনে হচ্ছে যে অনেকদিন পর আমাকে দেখছেন? বলেন তো, এমন মনে হচ্ছে যে অনেকদিন পরে দেখছেন? হুম, কে কে মিস করছেন আমাকে সত্যি করে বলেন। আমি অনেক মিস করছি আপু। টুম্পা হাক, আমি ফার্স্ট, তুমি সবসময় আমার ফার্স্ট। নো ম্যাটার কে ফার্স্ট হয়, তুমি ফার্স্টই। ওইটা তোমাকে আলাদা করে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? তুমি ক্যাপ্টেন। ওকে। হ্যালো, হাই আজমেরি আপু, রেশমা শান্তা আপু, তানজিয়া রহমান, পুষ্পা আপু, মৃধা আপু, রুকসান ইসলাম, তাবাসুম আপু। পিকচার দেখলাম পেজে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ আপু। সো লাইভে আসলাম আপু, একটাই যে এই ড্রেসটাই এসছে আপু। হ্যাঁ, এই যে আপু আমার এত ব্যথা না কালকে, হঠাৎ করে খুব অল্প টাইমের ডিসিশনে আপু আমরা বাজার টাজার করে একদম রাত 3টা বাজে যখন আমাদের গাড়ি লোড শেষ হয়েছে, তারপর আমরা ট্রাক ছেড়ে দিয়ে 3টার দিকে আমরা সবাই শোরুম থেকে বের হয়েছি, মিরপুর শোরুম থেকে। বাসায় আস্তে আস্তে সোয়া 3টা, সাড়ে 3টা, 3টার একটু আগে বের হয়েছি। অবশ্য আমি একটু আগে বের হয়েছি, যখন ট্রাক লোড করতেছিল তখন আমি বের হয়ে আসছি, কারণ আরহাম বাসায় একা সব কিছু মিলায়, মানে ও আসলে আমাকে ছাড়া রাতে ওভাবে থাকে না। সো যার কারণে পরে আমি একটু 3টার আগে আগে চলে আসি, বাসায় আসছি সোয়া 3টা রাত। সো একদম টানা আপু আমাদের দুপুর থেকে এই যে 400 কেজি মুড়ি, 400 কেজি বিস্কুট, 300 কেজি চিনি, 300 কেজি লবণ, ওষুধ 8-10 কার্টুন, হ্যাঁ, তারপরে ন্যাপকিনস, সব কিছু মিলায় আপু হাতটা কালকে এত, আর ব্যাক প্যাকেট করা, আমি এরকম করে হাত তুলতে পারতেছি না। এই জায়গাটা আমার এমন ব্যথা, এমন লক, হ্যাঁ, এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা। আর পায়ের পা দিয়ে আপু দাঁড়াইতে পারতেছি না আজকে। কালকে রাতে মানে ভোরবেলা যে ঘুমাইতে গেছি, মনে হচ্ছে একদম কোমর থেকে, জাস্ট কোমর থেকে পায়ের এই জায়গাটা মনে হচ্ছে আমার লকড। সো যাই হোক, সো এই জন্য হচ্ছে কি আপু আমি আজকে বসে বসে লাইভ করতেছি। হ্যাঁ, দাঁড়াই, মনে হচ্ছে একটু বসে আরাম করে লাইভ করি। আচ্ছা, জয়পুরি ড্রেসটা হাতে পেয়েছেন, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা, ইউ সিম ভেরি হ্যাপি অ্যান্ড চেয়ারফুল টুডে, মার্শাল্লাহ, আল্লাহ ব্লেস ইউ উইথ গুড হেলথ অ্যান্ড, হ্যাঁ সত্যি এত কিছু পড়ো না, এত ভালো লাগছে কেন, মনটা ভালো বা সব কিছু ভালো। বিকজ আজকে যেসব জায়গায় গিয়েছে, হ্যাঁ পানি টানি দেখে আপু অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট করতেছে, বাট অ্যাট এ টাইম আমাদের কাছে আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগতেছে একটা ব্যাপার। আমি লাইভে বলবা, তুমি একটু খেয়ে নাও, হ্যাঁ, আল্লাহ হাফিজ। সো হচ্ছে গিয়ে ভালো লাগতেছে কি আপু, আল্লাহ তালা আমাদেরকে এখনো সুস্থ রাখছেন, আমাদের টিম যারা ফেনীতে আছে। আচ্ছা, এই ফোনের মধ্যে ভিডিওগুলো না দেখাতাম আপু, কিভাবে ওরা কাজ করে যাচ্ছে, মানে অদম্যভাবে। তারপরে নোয়াখালীতে যারা গিয়েছে, আমি আপনাদেরকে ছবি শেয়ার করেছি বোটের উপর থেকে। সো আমি লাইভে। সো তো এই জন্য আপু দেখা যাচ্ছে এমন এমন জায়গায় আপু আজকে আমাদের আলহামদুলিল্লাহ, একটু আগে ওরা রওনা দিছে ঢাকার উদ্দেশ্যে। একটু আগে কথা হচ্ছিল আমার ফ্রেন্ডের সাথে, সো বলতেছিল, দোস্ত আমাদের একটাই ভালো লাগতেছে কি, আমরা এমন জায়গায় গেছি যে জায়গায় আসলেই ত্রাণ পৌঁছায় না, এবং ওখানে যাওয়ার পরে নিজেদের পরিচয় দেওয়ার পরে দেখা গেছে ওখানকার যিনি চেয়ারম্যান সাহেব ছিলেন, উনি একদম মানে সন্ধ্যা হয়ে গেছে, কেউ কিছুই খায় নাই। সো ওদের নাস্তা পানির ব্যবস্থা করা, সব কিছু মিলে আপু আমার কাছে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জামাটার কাপড় আপু কটন, 100% কটন। হ্যাঁ আপু, তোমার পরিচিত কারো কাছে লাইফ জ্যাকেট হবে, জরুরি প্রয়োজন আপু। লাইফ জ্যাকেট তো আমাদের কাছে 3টা ছিল, লাস্ট মোমেন্টের 3টা ম্যানেজ হয়েছে। আমাদের 2জন যারা ছিলেন, তার সাথে আমার ড্রাইভার সাহেবও গিয়েছিলেন। সো এই 3টার লাইফ জ্যাকেট আছে, আসলে হয়তো ওরা আজকে রাতে চলে আসবে, কালকে হয়তো আমি দিতে পারবো যদি লাগে। আচ্ছা, কাপড় কি আপনাদের মাধ্যমে দিতে পারবো? না শোনো, আমি কাপড় দিচ্ছি না কেন আমি একটু বলি। কাপড় দিলে আপু সেটার পোটলা আলাদা, সেটা ডিস্ট্রিবিউশন আলাদা, হ্যাঁ, বিভিন্ন রেঞ্জের। আর এমন এমন জায়গা ওরা গেছে না আপু, আজকে 3.5 কিলোমিটার শুধুমাত্র গাড়ি থেকে নেমে আগে হাঁটছে পানির মধ্যে, হ্যাঁ, তারপর 3.5 কিলোমিটার পরে ওখান থেকে নৌকা নৌকা নেওয়ার পরে আরো 1-1.5 কিলোমিটার হাঁটা। সো এরকম করে আপু বস্তা বস্তা ঘাড়ে নিয়ে, ত্রাণ সামগ্রী ঘাড়ে নিয়ে আপু দেখা যাচ্ছে এমন এমন জায়গায় যেতে হচ্ছে না আপু, খুব কষ্ট আপু। সো দেখা যায় শেল্টার, মানে কি বলছে, শেল্টার সেন্টারগুলো যারা টার্গেট করছে, ওখান থেকে আপু কাপড় ডিস্ট্রিবিউশনটা ইজি। কিন্তু ওই একটা একটা করে ফ্যামিলির কাছে গিয়ে তার কোন সাইজের কাপড় লাগবে, কিভাবে দিব, ওই কাপড় থেকে খুঁজে বের করাটা অনেক কষ্ট। সেই জন্য আমরা প্রথম কথা কাপড় নিচ্ছি না। আর কালকে আপু আমরা ট্রাক ভরে যত পেরেছি শুধু খাদ্যদ্রব্য পাঠিয়েছি। হ্যাঁ, সো খাদ্যদ্রব্য পাঠিয়েছি। সো এখানে তো আপু শেষ না, দেখা যাবে যে
এখন যেহেতু আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি হয় নাই, সো আজকে রোদ উঠেছে, পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, হয়তো 1-2 দিন যাবে পানি নামতে। এরপরে মানুষ যখন ঘরে ফিরে আসতে শুরু করবে তখন আপু চাল ডাল শস্য এই জিনিসগুলো খুবই লাগবে। সো এখন আমার কাছে একটা ভালো অ্যামাউন্ট আপু, এখন আলহামদুলিল্লাহ 3 লাখ টাকা প্লাস, আপনাদেরই টাকা, আমাদের সবার টাকা, সো আমার কাছে আছে। সো আমার টার্গেট হচ্ছে আরেকটা লোড আমরা করব, যেটা হচ্ছে গিয়ে মনে করেন 5 কেজি চাল, 5 কেজি আলু, সয়াবিন তেল, হ্যাঁ, লবণ, চিনি, এই জিনিসগুলো হচ্ছে দেওয়ার জন্যে। আপু উত্তরা শপে এখনো দেয়া হয় নাই, এগুলো আজকে প্রোডাকশন থেকে এসেছে, আমি শোরুম থেকে আপু আনাইতে পারি নাই। আজকে আমার অবস্থা এমন খারাপ, মানে আপু আমার পা, বিশ্বাস করে আমার মনে হচ্ছে কোমর থেকে পায়ের এই জয়েন্টটা আপু নাই। কালকে এতবার বসছি আর উঠছি, আমাদের তো আপু এরকম করে র্যান্ডম অভ্যাস নেই। হ্যাঁ, অনেক টানাটানি করে সবই ঠিক আছে, কিন্তু র্যান্ডম বসা, র্যান্ডম উঠা, 2 হাতে সমানে মাল তলথানো, সমানে পার্সেল করা। আমি কালকে 300 কেজি চিনি আপু একাই, আমি মানে জাস্ট মগ ভারী না, নিয়ে এনে ঢালছে। আমার কাছে এই মনে হচ্ছে এই জায়গাটা আমার পুরো লক, আমি খালি সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকে আমি এরকমই করতেছি, এত ব্যথা করতেছি। তো এগুলো তো অভ্যাস নাই আপু আমাদের, হঠাৎ করে মানে একটা ব্যাপার থাকে, তো যারা রেগুলার এগুলো কাজের মধ্যে থাকে দেখা যায় গায়ে লাগে না। সো এই হচ্ছে ঘটনা আপু, এটার জন্য একটু সিক ফিল করতেছে, এই জন্য আমি যেতে পারি নাই। সো আমার পরা ড্রেসটা আপু আপনারা মিরপুরে গেলে কালকে অবশ্যই পেয়ে যাবেন। যদি পসিবল হয় আপু, মিরপুর থেকে আমরা কালকে ধানমন্ডিতে পাঠাতে পারলে আমরা মিরপুর থেকে ধানমন্ডি এবং উত্তরা 2 জায়গাতে পাঠিয়ে দেবো, নাহলে অনলাইনে অর্ডার করতে পারবেন। আচ্ছা একটু কথা বলি আপু, আমাদের এখানে সব বাংলাদেশি আর পাকিস্তানি মস্কে কালেকশন চলছে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আপনি মনে হয় দেশের বাইরে থাকেন আপু, তাই না? ড্রেসটা দেখাও ফুল আপু, আপু ড্রেসটা ফুল দেখাবো, থামেন থামেন, বসে আরাম লাগতেছিল রে সোনা, থামেন। আচ্ছা একটু দেখাই, ভাবছিলাম যে ড্রেস তো ড্রেস, দেখা যাচ্ছে আমাকে, এই যে আপু আমি যেটা বলতেছিলাম, প্যান্টেও কিন্তু পুরোটাতে কাজ আছে। হ্যাঁ, প্যান্টটা মনে হয় দেখা যাচ্ছে আপু, আমার প্যান্টেও কিন্তু আপু আপনার পুরোটাতে কাজ পাবেন। এবার জামার যে কাজটা আছে না আপু, এত আর পিছনে যাওয়া যাচ্ছে না আসলে। সো জামাতে যে কাজটা আছে আপু, প্যান্টের মধ্যে পুরো কাজটা পেয়ে যাবেন মাত্র 2600 টাকা। ড্রেসটা খুবই সুন্দর, এটা ঈদের জন্য ছিল আমার। সো আপনারা এত পছন্দ করেছেন যেটা আমি বাল্ক প্রোডাকশনে গিয়েছি। সো যারা এখন অর্ডার করবেন আপু পেয়ে যাবেন। ক্রাইসিস মোমেন্ট আপু যতটুকু রেডি করা পসিবল হয়েছে অতটুকুই রেডি করে এনেছি আমি। আর হচ্ছে ওই পর্যন্ত অর্ডার নিব, বাড়িয়ে একটা হলুদটা যেরকম আপু বাড়িয়ে আমি অর্ডার রাখি নাই, আবার প্রোডাকশন চলছে, আবার যখন আসবে আমি হলুদটা আপনাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু একটাও বাড়িয়ে অর্ডার রাখি না আপু, এটাও আমি একটাও বাড়িয়ে অর্ডার রাখবো না। যে কয়েক পিস আমাদের কাছে রেডি হয়েছে সেই পর্যন্ত আমরা অর্ডার রাখবো। ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর সফট চান্দেরির মধ্যে কন্ট্রাস্ট, আর ড্রেসটা দেখেন আপু ফুলটা যেই কালারের সেই কালারেরই হচ্ছে করা হয়েছে, ফুল স্লিভ, এরকম হাতের মধ্যে চড়া করে কাজ পাচ্ছেন, গলার কাছে দেওয়া আছে, এখানে লেস দেওয়া আছে, পুরো জামাটাই আপু এরকম, পুরো জামাটা ব্যাক পার্ট এরকম প্লেন। হ্যাঁ, আর জামাটা ফ্রি সাইজ কিন্তু, হ্যাঁ এটার কোনো বডি সাইজ আলাদা করে নাই, ফ্রি সাইজ। এটা হচ্ছে 38 থেকে 46 যারাই পরবেন পড়তে পারবেন। তবে হ্যাঁ, আমি ঈদের সময় আপু এটা হালকা আমি একটু চাপিয়ে 44 সাইজে করে নিয়েছিলাম। হ্যাঁ, যে আমার একটু লুজ প্যাটার্ন এই ড্রেসগুলো পছন্দ, একটু পাকিস্তানি শেপটা পছন্দ। সো এটা আমি একটু 44 সাইজে করে নিয়েছিলাম। আমি একটু হালকা চাপে, আমি জাস্ট আমার টেলারকে দিয়ে বলেছিলাম আমার জাস্ট 2 সাইড থেকে একটা সেলাই করে দেন, এতটুকু, আর কিছু করি না। সো এটাই, এতটুকু আমি শেপিং করেছি, কোনো কাটিও নেই, এক্সট্রা কাপড় আমি যদি চাই এখন আমি বাড়িয়ে এটা 46 করে ফেলতে পারবো। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটা ছিল, প্রাইস হচ্ছে আপু 2600 টাকা। অনেকে অর্ডার করে রেখেছেন, অনেকের অর্ডার নিয়েছে আপু, মেয়েরা মাত্র একটা ব্রেকে গিয়েছে। এখন কয়টা বাজে, 9:45 বাজে, তো 10:30 বা 11টা থেকে আপু আবার ইনবক্সে রিপ্লাই শুরু হবে। রাতের বেলা যে কয়টা পারবো আপু ইনবক্সে অর্ডার নিয়ে নিব, না হলে আবার কালকে সকাল 10টা থেকে আপু রিপ্লাই শুরু হবে। হ্যাঁ, সো এই হচ্ছে, আপনারা অর্ডার করে রাখেন আপু, আমরা সিরিয়াল ওয়াইজ রিপ্লাই করব, আপনারা অর্ডারটা করে রাখেন। ওকে, হাতগুলো আমার কাছে মনে হচ্ছে এখান থেকে এতটুকু আমার লোহার হাত, কোনো মানে সেন্স নাই হাতগুলোতে, শুধু মনে করতেছে এরকম করে টিং 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 করতেছে। আচ্ছা, গ্রামীণ চেক নিয়ে আপু আসলে কাজ ওভাবে করা হয়নি আমার কখনো, বাট ট্রাই করতে পারি। ইউনুস সাহেবের জন্য বলছেন? গ্রামীণ চেক আসলে সবসময় শুধু আমার চেকসই পছন্দ আপু, আমার পার্সোনালি চেকস, প্যাটার্ন, হ্যাঁ জিগজ্যাগ, স্ট্রাইপস, ব্লকস, এগুলো আমার কাছে খুব পছন্দ। ওড়নাটা হচ্ছে সফট চান্দেরি, এই যে ওড়নাটা হচ্ছে সফট চান্দেরি। আমি লাগলে আপু কালকে আমি আরো ভালো করে শোরুম থেকে ড্রেস দেখিয়ে দেবো। এখন তো আমি গায়ে পড়ে আছি, আমি শোরুম থেকে ড্রেসও আপু আনাতে দেবো, শোরুমে সব স্টক এসেছে। সো আমি লাগলেও যে হ্যাঙ্গারে করে যেরকম করে দেখাই, যারা বোঝার তারা বুঝে গিয়েছেন আমার গায়ের পরা ড্রেস থেকে, যারা এখনো বুঝবেন না তারা আমি কালকে দেখাতে পারি যদি ড্রেস থাকে আর কি। ঠিক আছে, সো ওড়নার মধ্যে এরকম করে ট্যাসেল করা আছে, ওড়নাটা সফট চান্দেরিতে খুব সুন্দর। আর ড্রেসটা হচ্ছে অল ওভার এরকম করে, কালারটা হচ্ছে একদম হট ম্যাজেন্ডা। অনেকে লিখছেন আপু
Why do you look so perfect in every single time? Mashallah, who said that? Afsana Toris, thank you so much, sweetheart. Thank you. সো এত সুন্দর করে লিখেছেন, থ্যাঙ্কস না দিয়ে পারলাম না। হ্যাঁ, আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বলে না, মানে যে দেখাচ্ছি বলে না বলতেছিল, যেটা দেখাচ্ছি আর কি, সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। আজকে না অনেকগুলো গল্প করার আছে আপনাদের সাথে। আমার গল্প করবেন আমার সাথে? আপু আমার সাইজ 40, আপু একটাই সাইজ। আপনি যদি মনে করেন ট্রেলারের কাছে চাপিয়ে নেবেন, পরার পরে যদি মনে হয়, না হলে আপনি পড়তে পারবেন। আমার কত ফ্রি সাইজ জামা আছে, একটু চাপাইনি, বাট এটার কাছে আমার কাছে কেন জানি মনে ছিল যে হালকা একটু চাপাবো। সো আমি একটু হালকা জাস্ট এক পাশ থেকে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি চাপাইছি, এতটুকু করছে, আর কিছু করি। হ্যাঁ, সো আপু কোনো কোড নাম্বার না, একটাই দেখাচ্ছে। আমার স্ক্রিনশট দেন, পেজে ছবি দিয়েছি, ঈদের ছবি আমার, সেখান থেকেও দিতে পারবেন। ছোট্ট একটা টিপ দিয়েছিলাম সেই দিন, হ্যাঁ, ভালো লাগতেছিল, আজকে দিই নাই। আচ্ছা আপু, সাইজ হিসেবে প্রোডাকশন করলেও সমস্যা। ছবি দিলেও আপু কেন সমস্যা বলতেছি, কারণ কটন, 100% কটন ম্যাটেরিয়ালের একটা ফিচারই হচ্ছে কটন ম্যাটেরিয়াল আপনার ধুইলে শ্রিঙ্ক করবে। আমি 38 সাইজ বানাইলাম আপু, একবার ধুয়ে আয়রন করে প্রেস করে কিন্তু 38 বানানো হয়। তারপরে কি হয় জানেন, উনি ধুবে তখন যদি আরেকবার শ্রিঙ্ক করে 38টা 36 হয়ে যায়, অনেকের হয়তো এরকম। একদম 100% পিওর কটন কিন্তু একটু শ্রিঙ্ক করে। আপনি 46 সাইজ হিসেবে নিলেন, 2বার ধোয়ার পর আপনি দেখলেন যে ওটা আপনার সাইজ কমে গেছে, তখন তো আপনি আমাকে ধরবেন আপু। তার থেকে ভালো আমি ফ্রি সাইজ করে দিই। যারা মনে করবে পরার পরে যে একটু চাপাইতে হবে, আপনারা নিজেদের মতো করে চাপাই নেন, কাপড় থাকবে। এই জন্য আপু আমি কখনো সাইজ ওয়াইজ, আগে করতাম অনেকগুলোই করতাম, কুর্তি সিঙ্গেল কুর্তিগুলো সাইজ ওয়াইজ করতাম, এখন আমি একটা শেপে রাখি। ফ্রি সাইজ ভালো, আমার নিজের জন্য সুবিধা। হাই সোনা, রাত্রি সাহা প্লিজ। উনি একদম ডেট সহ মনে রাখছে, দেখছেন? সত্যি কথা, আমি জুনের 19 তারিখে ছবি আপলোড করছিলাম। জুনের 19 থেকে এই জামাটার ছবি আমার গ্যালারিতে ঘুরতেছিল, ফাইনালি গট ইট টুডে। রাত্রি সাহা, আপনি একটা জিনিস সত্যি। বডি সাইজ ফ্রি সোনা, এটা 46 ফ্রি সাইজে বানানো আছে। 38 থেকে 46 যারা, তারা হচ্ছে গিয়ে কি করবেন, তারা হচ্ছে গিয়ে নিতে পারবেন। যদি মনে করেন হালকা চাপিয়ে নেবেন, না হলে পরার পরে যদি মনে হয় চাপানো দরকার নেই, চাপায়েন না, কোনো সমস্যা নেই। ফ্রি সাইজ বেস্ট, নেই আর পড়ি। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয়। হ্যাঁ, তাহলে আপ টু 50 সাইজ করা আপু। 50 সাইজ হলে আবার চাপানো খুব মুশকিল। আমি যেটা করতে পারি, 46 করার পর এমনি তো কাপড় থাকে, দেখি তো আমারটা তো আছে, আমারটা আমি বুঝবো না অবশ্য, কারণ আমারটা তো আমি চাপাই কাপড় ইয়া করছি। 46-এর পরও আপু কাপড় আছে আসলে, 48 পর্যন্ত করা যায়। 50 তো আপু আবার অনেক লুজ। একটা 56-এর জামাকে, একটা 50 জামাকে যদি আপু 38 বানানো যায়, সেটা টাফ। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, একদম 50 সাইজের জন্য আপু আমি সিলেক্টিভ, ওটা একদম 50 সাইজই হবে, ওরকম করে দিব। প্লাস সাইজের যেগুলো, আর বাকিগুলো সব আপ টু 46 ফ্রি সাইজ, এরকম করে দিতে হবে। হ্যাঁ, লাইক ইউ অলওয়েজ, ইউ আর রিয়েলি অ্যাডোরেবল। থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। আপু শোরুম লোকেশন আমাদের 3টা, একটা হচ্ছে মিরপুর, একটা হচ্ছে উত্তরা, একটা হচ্ছে ধানমন্ডি। হ্যাঁ, আমি একটু বসি রে, আমি একটু বসি, আপনারা মাইন্ড করবেন আপু, বসি প্লিজ। আমার সত্যি আমার সব কিছু টুং করতেছে। আমি একটা জামা দেখাই, থামেন। এই জামাটা আমার টেইলার থেকে আসছে। আজকে ভাবছিলাম যে এই জামাটার আমি লাইভ করব। এত সুন্দর মালহারটা আপনাদের জন্য এনেছিলাম, আমার মালহারটা আপু রেডি হয়ে চলে এসেছে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, সুস্থ রাখে, আমি আমার জামাটা একটু দেখাই আপু। জামাটা এত, আমি এই গলাটার জন্যই, ডিজাইনটার জন্যই আমি মানে মালহারটা লাইভ করি না আপু। এই মালহারটা আমাদের কাছে এত পছন্দের মালহার এটা আমার। হ্যাঁ, সো এটা আমি স্টক করেছিলাম, মানে অর্ডার করেছিলাম, আবার রিস্টক করেছি। তো আমার মালহারটা বানিয়ে এসেছে। এটা নিয়ে আমার লাইভ করার কথা ছিল, বাট আপু আমার এত গা ব্যথা করতেছিল আজকে, আমি আসলে আর লাইভ করতে পারি না আজকে। নাপা, পেইন কিলার এগুলো খেয়ে আসি আর কি। হঠাৎ করে না আপু, আমাদের তো আসলে অভ্যাস নেই, বুঝছেন না? মানে এরকম করে একদম এত র্যান্ডম কাজ করি আমরা সবাই, ঠিক আছে, কিন্তু এত র্যান্ডম তো আপু অভ্যাস নাই। ফ্যাব্রিক ডিটেইল হচ্ছে সম্পূর্ণ শপ অ্যাড্রেস দিচ্ছে। আচ্ছা থামেন, আমি আপনাকে আরও সুবিধা করে দিই আপু, বললে তো অনেক সময় মনে রাখতে পারবেন না। আপনি জাস্ট আমাদের পেজের মধ্যে ছোট্ট করে একটা মেসেজ করেন যে আপু শোরুম অ্যাড্রেস, আপনাকে এত সুন্দর করে 3টা শোরুমের অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে, থেকে যাবে আপনার কাছে আপু, বুঝছেন? তারপর আমি বলে দিই। আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার। জানি তো গয়না বাক্সের টুম্পা অলওয়েজ সলিউশন দিতে না, এটা আসলে আমার একটা প্ল্যান আছে আপু। অনেকেই আছেন যাদের একটু প্লাস সাইজটা দরকার হয়, এবং প্লাস সাইজের জন্য আসলে খুব টাফ। সুন্দর সুন্দর ড্রেস আপু, আমি একটু পাটা উঠায় বসে, আপনারা কি মাইন্ড করবেন? আমি আজকে পারতেছি না আপু, কারণ গল্প আছে আপনাদের সাথে। হ্যাঁ, আমরা সুন্দর সুন্দর গল্প করবো। আপনারা কেন বলেন টুম্পা আপু তোমার গল্প পছন্দ, আজকে আমরা গল্প করবো। রাজি? একটা অর্ডার কর প্লিজ, এটা না নিলে আপু মিস। আমি এতটুকুই বলতে পারি। আমার পরা 3 পিসটার প্যান্টের মধ্যে আপু কাজ করা আছে, দেখানো যাচ্ছে আমার প্যান্টটা? এই যে কেমনে দেখাবো, এই যে এটা কিন্তু আমার প্যান্ট।
সো প্যান্টের মধ্যে পুরোটাতে এমব্রয়ডারি করা আছে, খুব সুন্দর। আমি কালকে লাগলে আপু আরেকটা করে দেবো। হ্যাঁ, প্যান্টে কাজ আছে আপু, প্যান্টে কাজ আছে। 1 আওয়ার আগে কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ আপু। আমি 1 আওয়ার আগে পেজে ছবি দিয়েছিলাম। আচ্ছা আপু, ফ্যাব্রিক থেকে কি কালার? আপু ডার্ক কালার উঠতেই পারে, বাট এটা হচ্ছে আপনি যেটা করবেন এরকম লাল, ম্যাজেন্ডা, একদম বেশি খয়েরি, এগুলো আপু আমি সবসময় আলাদা ধুই। হ্যাঁ, বাট এটা থেকে আপু কালার যাওয়ার কথা না, এটা থেকে কালার যাওয়ার কথা না। তোমার পরা ড্রেসটা কি অ্যাভেলেবেল? 48 সাইজ আপু, 46 সাইজ পর্যন্ত আছে। হ্যাঁ আপু, ইয়েলো কোয়ার্ডস রেডি হইতে মানে রেডি করতে দিয়েছি, আসুক। ওখানে হাতের কাজ আছে তো আপু, একটু সময় লাগবে। আরেকটা আমি রেডি করতেছি আপনাদের জন্য আপু, দই কালার, পাগল হয়ে যাবেন ইয়েলোটার মতো। যারা ইয়েলোটা দেখে পাগল হয়ে গেছেন, আমি যেদিন দই কালারটা পরে আসবো সেদিন আপনাদের মনে হবে টুম্পা আপু আবার একটা ইয়েলোটা দিয়ে তো মাথাটা নষ্ট হয়েছিল, এটা তুমি কি দিলা? দেখেন খালি দই কালার একটা রেডি হতে, স্যাম্পলটা যেটা আমাকে দেখাইছে স্যাম্পলটা দেখেই মাথাটা নষ্ট। আলমারি লাইফ করবো আপু, একটু 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 যাক আপু, একটু যাক সব কিছু। হ্যাঁ, একটু একটু স্থিতিশীল হোক আমার আসলে। আপু এটা 38 হবে না আপু, ফ্রি সাইজ। 38 থেকে 46 সবাই পড়তে পারবেন, যদি মনে করেন যে চাপায় নিতে হবে চাপায় নেবেন। প্রাইস হচ্ছে 2600 টাকা। এটা হচ্ছে 3 পিস, ওড়নাটা চান্দেরি কটনের, ড্রেসটা হচ্ছে সফট চান্দেরি কটনের ড্রেস, এবং প্যান্ট হচ্ছে কি পিওর কটনের মধ্যে, এবং পুরোটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি পুরাটাতে পেয়ে যাচ্ছেন। গলাটা কি সুন্দর দেখেছেন, বাটন 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 করা, আবার এখানে একটা ছোট্ট করে লেস দেওয়া আছে, কি সুন্দর। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, আমার পরা ড্রেসটার দাম হচ্ছে 2600 টাকা, একদম স্টিচ ড্রেস, ফ্রি সাইজ। সো ফ্রি সাইজের ড্রেস হচ্ছে আপনার 38 থেকে 46 পর্যন্ত, 46 সাইজ পর্যন্ত বানানো আছে। সো আপনি এই 38 থেকে 46-এর মধ্যে যা সাইজ আপনার হবে আপনি পড়তে পারবেন, যদি মনে করেন হালকা চাপিয়ে নিতে হবে চাপিয়ে নেবেন। এই ওকে। সো পোস্ট দেওয়া আছে আপু, লাইভ করে দিলাম। সো এটা হচ্ছে অর্ডার করতে পারবেন, করে দেন। আবার 11টা থেকে ইনবক্সে বসলে রিপ্লাই পাওয়া শুরু করবেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আচ্ছা 2-3 দিন আমরা একটু ব্যস্ত ছিলাম আপু, যেহেতু আমি চাচ্ছিলাম আসলে বন্যা নিয়ে কাজ করতে। আসলে এটা একটা তো হচ্ছে আপনাদের সহযোগিতা একটা ব্যাপার ছিলই। আমি দেখছি আপু, যখনই কোনো ক্রাইসিস মোমেন্ট আমি ডাক দিছি আপনারা সবসময় চলে আসছেন, আপনারা পাশে দাঁড়াইছেন, কোনো রকম হেজিটেশন ছাড়া, কোনো রকম কোয়েশ্চেনিং ছাড়া। কেউ মানে আমি মনে হয় 1%ও বলবো না যে মানুষটার মনে আমাকে নিয়ে ডাউট ছিল যে টুম্পাপুকে টাকাটা দিচ্ছি, কেউ জিজ্ঞাসাও করেনি আমাকে, আপু তোমাকে যে টাকাটা দিচ্ছি তুমি কোন খাতে কীভাবে ইউজ করবা, কী তোমাদের প্ল্যানিং, এরকম করে আমাকে একটা কেউ ডোনেশন করে নাই আপু, বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ, এত বিশ্বাস আপনাদের আমার উপর। সো এই জিনিসটা একটা ছিল। প্লাস আমার ছোট ভাই যারা হচ্ছে একদম ফেনীতে গেছে আপু, যারা আমাকে বলছে আপু একদম 2-2.5 ঘন্টা সাঁতার পারবো, ভাষা থাকতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সো আমরা যারা সাঁতারে ভালো, আমরা তারা রেস্কিউ টিমে আগে চলে যাচ্ছি, আর পরে শুকনো খাবার নিয়ে মানুষজন পরে আসতেছে। তো আমি যখন দেখলাম এই ছোটো ছোটো ছেলেগুলো, তার মধ্যে আপু আমার জুয়েলারি যে মেইন কারিগর সে আছে, পাশা কিন্তু 60 জন হচ্ছে ডেলিভারি পাইছেন। 60 জনের পরে আর আমরা টোটাল 90 জোড়া অর্ডার নিচ্ছিলাম। হ্যাঁ, 60 জোড়া আমাদের মানে ক্যাপাসিটি ছিল, বাট তারপরে এত অর্ডার আরও 30টা এক্সট্রা নিয়েছিলাম আমরা। সো টোটাল 90 জোড়া অর্ডার নিয়ে আমরা অর্ডার ক্লোজ করে দিয়েছিলাম। সো 30টা পাশা এখনও আসে না, কারণ আমার কারিগর উদ্ধার কাজে গেছে। হ্যাঁ, সো ওরা উদ্ধার কাজে ফেনীতে সবাই। তো ওরা আসুক, আসে হয়তো বাকি 30 জোড়া পর ডেলিভার হবে। তো আমি যখন দেখলাম এই ছোটো ছোটো মানুষগুলো এত মানে অ্যাক্টিভ, এবং ওরা কোনো পরোয়া করতেছে না কোথা থেকে কি ফান্ড আসবে না আসবে, কোনো টেনশন নাই। হ্যাঁ, ওরা নিজেদের মতো করে আপু যা পারতেছে, যার কাছে যা ছিল ওগুলো নিয়ে যখন ঝাঁপে, তখন আমার কাছে মনে হয়েছে যে না ভাই, ওরা ছোট ছোট মানুষ, ওদের মানে ওদের একটা ডাক দিলে দেখা যাবে কয়টা মানুষ টাকা দিবে না দিবে দুনিয়ার কোয়েশ্চেন করবে। অ্যাটলিস্ট আমার উপর তো মানুষের বিশ্বাস আছে, যে আমি যদি বলি যে আপু ইনশাল্লাহ আমি এটা একটা প্ল্যানিং করতেছি, কাস্টমার ওই বিশ্বাসটা রাখবে আমার উপর, এবং আমি ইজিলি তাদেরকে একটা হেল্প করতে পারবো, ওখানে আমি দিতে পারবো। সো যেই ভাইগুলো আমার গেছে ফেনীতে আপু, আমি ওদের ওদের আসলে সত্যি কথা বলতে ওদের যে ইন্সপিরেশন, ওদের যে স্পৃহা, সেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে বন্যা তোদের জন্য আগে আসা উচিত। সো যেটা বললাম আর কি, 2-3 দিন আমরা বন্যার কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। হ্যাঁ, সো ভাই গয়নার কী বলে বন্যার কাজে ব্যস্ত ছিলাম। তো তার মাঝখানে যেভাবে আপু বিজনেস যেভাবে চলা গেছে, আমার আসলে কনসেন্ট্রেশন অন্যদিকে ছিল। যেহেতু আপনারা জানেন 100% কাজ আমি নিজে করতে পছন্দ করি। হ্যাঁ, এমন টাইমে তোমার পোস্ট দেখলাম, তখন বিকাশ অলমোস্ট খালি, কোনো সমস্যা নেই আপু, কোনো প্রবলেম না আপু। পায়জামাটা তো এরকম করে কাজ করে আপু, পা উঠায় বসে, আমার পা খুব ব্যথা আপু। পায়জামা আপু স্ট্রেট প্যান্ট, হ্যাঁ স্ট্রেট প্যান্ট, আর ঘের পাবেন হচ্ছে 8, আর হচ্ছে পুরোটার মধ্যে এরকম করে কাজ, আমি পা উঠাতে পারতেছি না। হ্যাঁ, এই যে আমার দেখা যাচ্ছে পায়জামার মধ্যে আপু, জামার মধ্যে যা কাজ পায়জামার মধ্যেও তাই কাজ। ঠিক আছে, আচ্ছা একটু নাকি আইলাইনার দিয়ে কিল করে ফেলে আপু। আমি আজকে অনেকদিন পরে রেডি হয়েছে জানেন। আজকে আমি মানে সত্যি কথা বলতে একটু ইচ্ছা করি আপু রেডি হয়েছে। আমার কাছে না মনে হইতেছে একে আগে গেল আন্দোলন, আন্দোলনের পরে ডাকাত, ঘুমের তো 12টা, কোনো দিন ফজরের নামাজের আজান দিয়ে একদম আকাশে আলো না ফুটলে আপু ঘুমেই আসতেছে না, ঘুমের খুবই বাজে অবস্থা। একটু মনে হয় ঘুমটা আমার
মানে একটু সাইজে আসছে, এখন 3টার দিকে ঘুমাইতে পারতেছি, 3টা 3:30টার মধ্যে ঘুম আসে, নাহলে 6:30টার আগে আমি ঘুমাইতেই পারি নাই। আমার চোখের নিচের কালোটা মনে আল্লাহ আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ একটু কমছে। সো এখন 3:30টার মধ্যে ঘুমাইতে পারতেছি। ডাকাত 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 গেল, 10টা দিন আমরা বিজনেসও করতে পারলাম না আপু, তার মধ্যে দেশে এরকম করে বন্যা। হ্যাঁ, আমার এত কাস্টমার ওই পাশে, চিটগং, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, আমাদের এত কাস্টমার ওই পাশে, এত কাস্টমার আপু। সো দেখা গেল 10টা দিন বিজনেস করতে না করতে আপু এই জিনিস। এখন আমাকে একটা জিনিস বলেন, একটা আমি খুবই এখন জ্বালাময় একটা টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটার পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকবে। হ্যাঁ, সব মানতেছি, ইন্ডিয়া আমাদের সাথে কি করছে, খুব খারাপ কাজ করতেছে, ডেফিনেটলি এটার সাথে আপু কোনো যুক্তিতর্কই যাবে না। হ্যাঁ, ওরা অনেক আগে থেকেই চাইলে এই জিনিসটাতে ওরা কোঅপারেশন করতে পারতো, করে নাই। এখন ওদের দেশে পানি বাড়তেছে, এই জন্য ওরা ছেড়ে দিতেছে, আরেকটা দেশ মরে যায়, একটা ডুবে যায় করে দেখতেছে না। সো এই জিনিসগুলা সময়ের সাথে সাথে সর্ট আউট করা যেত, যেটা তারা করে নাই। হ্যাঁ, এবং যখন ওদের কথাটা হচ্ছে এরকম, ভাই এখন নিজে বাঁচলে বাপের না, ছেড়ে দিই, বাংলাদেশ ভাইসা যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। প্লাস পক্ষে বিপক্ষে অনেক কিছু হয়ে গেছে। এখন আমি একটা সত্যি কথা বলি, এই যে আমি কোনো একটা সিম্প্যাথি গেইনের জন্য বলতেছি না, বাট এই যে ডোনেশনের টাকা, এখানে বিশ্বাস করবেন আমার ইন্ডিয়ান অনেক ডিলারের টাকা আছে এখানে, তারা নিঃস্বার্থভাবে ডোনেট করছে। এমন কথা হচ্ছে, একটা দেশের সাথে একটা দেশের আপু কূটনৈতিক সম্পর্ক খারাপ, কিন্তু পার্সন টু পার্সন তো আপু আমাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় না। আর আমরা যারা আপু আলহামদুলিল্লাহ একটা বিজনেসে একটা ভালো জায়গায় আছি, আলহামদুলিল্লাহ একটা পজিশনে চলে গেছে যদি বলেন এভাবে, আমাদের আপু এরকম কখনোই হয় না ড্যাডিস প্রিন্সেস, হাজব্যান্ডস প্রিন্সেস। হ্যাঁ, আজকে রাতের বেলা ঘুমাইলাম, সকালবেলা মনে হইলো ও আমি বিজনেসম্যান হতে চাই, ডার্লিং আমাকে তুমি 50,000 টাকা দাও তো। ডার্লিং আমার মুখের মধ্যে একটা 50,000 টাকার নোট ছুঁড়ে মারলো। আমি সেই 50,000 টাকা নিয়ে মার্কেটে চলে গেলাম, এবং যে আমি হচ্ছে গিয়ে 10টা ড্রেস কিনে আসলাম। হ্যাঁ, নিয়ে আসলাম, প্লাস হচ্ছে আমার আমার ডার্লিংয়ের দেওয়া iPhone 14 Pro Max আমি জাস্ট নিয়ে লাইভে দাঁড়ায় 2টা ফটোর ইংলিশ মেরে আমি জাস্ট বিজনেসম্যান হয়ে গেলাম। এটা আপু আসলে হয় না আমাদের। হ্যাঁ, এখন এই পজিশনে সব আমরা নাই আপু। আমরা যারা বালকে মনে করেন অনেক দিন থেকে বিজনেস করতেছি, আমাদের হয় কি জানেন, অলরেডি ঈদের সিজনে আমাদের প্রোডাক্টের টাকা পে করা শেষ, কিছু প্রোডাক্ট আসতে শুরু করছে, কিছু প্রোডাক্ট আসবে, ওয়েডিং সিজন আছে, ঈদের সিজন আছে, এবার পর 2টা। সো যেটা হয়েছে, আমাদের কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, শুধু আমার কথা বলতেছি না, বাংলাদেশে যারা আমরা, আপনারাই তো আপু ভালো কাপড় পরতে চান না, আপনারা ভালো প্রোডাক্ট পরতে চান না। দেশে তো যখন আপনারা একটা ফার্নিচার কেনার কথা চিন্তা করেন, হ্যাঁ, কেন বাইরে জিনিস খোঁজেন? যখন আপনারা ওয়ালটন ফ্রিজ কেন কিনেন না, ওয়ালটন টিভি কেন কিনেন না? যাদের টাকা পয়সা আছে তারা ওয়ালটনের এসি কেন লাগান না? কেন শার্প খুঁজেন? কেন বলেন যে জাপানি জাপানি শার্পটা লাগবে, জাপানে হচ্ছে গিয়ে এটা করা কিনা, আপনার অ্যাসেম্বল করা কিনা, আমার জাপানিটাই লাগবে না, আমি চায়নাটা নিব না, না আমি থাইল্যান্ডেরটা নিব না, কেন বলেন? কারণ সবাই কিন্তু কি হয় বলেন তো, সবাই কিন্তু বেস্টটা চায়, কোয়ালিটির দিক থেকে যাদের টাকা পয়সা আছে, যারা অ্যাফোর্ড করতে পারে, তারা কিন্তু চায় টাকা দিয়ে আমরা বেস্ট জিনিসটা দিব। এতদিন যখন পাকিস্তানি প্রোডাক্ট সেল করেছে, পাকিস্তানি প্রোডাক্ট সেল করা যায় নাকি? আপনারা রাজাকার। এই আপনারা পাকিস্তানি সেল করেন যখন দেশে যুদ্ধ চলতেছিল, দেশ স্বাধীন, সরকার পতনের যে ব্যাপারটা, আপনারা রাজাকার। আচ্ছা, এখন রাজাকার শেষ, এখন ইন্ডিয়া পানি ছেড়ে দিছে, এই জন্য এখন ইন্ডিয়া সেল করার জন্য আর বয়কট করেন। আপনি জানেন আপু, আমার কথা বলতেছে না, বাদ, আমি অনেক ছোট ব্যবসায়ী, আমি আসলে অনেক ছোট ব্যবসায়ী, কিছুই না আমার, হয়তো ব্যবসায় এখন 1 কোটি টাকা ইনভেস্ট, কয়েকশো কোটি টাকা ইনভেস্ট, সারা বাংলাদেশে মনে করেন 20টা শোরুম। কোনো শোরুম আপু একটা ভালো ব্র্যান্ডেড একটা ভালো প্রোডাক্টের শোরুম আপু 1 কোটি টাকার নিচে আসলে সাজানো যায় না, সত্যি কথা, এটা ট্রু আপু। হ্যাঁ, সো কোটি টাকার নিচে আসলে হয় না। এখানে শোরুম নিতে কত টাকা লাগে, ইনভেস্টমেন্ট আছে, ডেকোরেশন আছে, শোরুমের ইন্টেরিয়রে তো 10-12 লাখ টাকা এমনিই চলে যায়, একটা ছোট শোরুম ইন্টেরিয়রে চলে যায় কত টাকা। প্রোডাক্ট আছে আপু, ওই প্রোডাক্টগুলো সারাক্ষণ শোরুমে আটকা। আপনারা কখন এসে দেখেন শোরুম খালি হয়ে গেছে? শোরুম সেল হয়, আবার ঢুকতে থাকে, ভরতে থাকে, এরকম করে চলে। শোরুম কি কখনো হয় এরকম খালি হয়ে যায়? হয় না। তো শোরুমে একটা ফিক্সড কস্ট আছে। আচ্ছা, তো বয়কট যদি আমাদের করতে, আমরা ডেফিনেটলি করবো, আমাদের আওয়াজ তুলতে হলে আমরা অবশ্যই করবো। কিন্তু আপনি আজকে কথার কথা, আজকে 22 তারিখ, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, বা আজকে 24 তারিখ মনে করেন, আজকে 24 তারিখ রাত 8টা, আমি একজন সাধারণ জনগণ, আমার জামাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, সে মাসে 60,000 টাকা ইনকাম করে নিয়ে আসে। আমি তার ওয়াইফ, আমি কিচ্ছু করি না মনে করেন, বা করি, আমি একটা স্কুল টিচার, বা আমি
অন্য কোনো প্রফেশনে আছি করি মনে করেন, হ্যাঁ। সো আমি আজকে রাত্রি 8টায়, এগুলো দেখে আমার মন মেজাজ খুব খারাপ হলো, আমি রাত্রি 8টায় ঘোষণা দিলাম 24 তারিখ রাত 8টা থেকে আমি ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ বয়কট করলাম। আপনি করতে পারলেন, আমি কি করতে পারবো আপু? আপনি কি আমার জায়গায় আছেন না তো। কারণ আপনার স্বামীর পরে আপনি যদি ওয়ার্কিং লেডি হন, আপনার টেনশন হচ্ছে আপনার বাচ্চা, আপনার সংসার, আপনার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে সে, আপনার ছুটা বুয়া থাকলে ছুটা বুয়া, আপনার ড্রাইভার থাকলে ড্রাইভার, এই পর্যন্তই, হ্যাঁ। সো আমি আসতেছি আপু, আমি এই কথাই আসতেছি। সো ব্যাপার হচ্ছে যদি বয়কট করতেই হয়, আমাদের আন্দোলন তুলতেই হয়, আমাদের ভয়েস আমরা অবশ্যই করবো আপু, যে যায় জায়গা থেকে যখন যেভাবে পারি সেভাবে করবো। আপনার কি মনে হয় না আপু যে যখন, আচ্ছা রেমিটেন্সের কথা বলেন, যখন সবাই আন্দোলন শুরু করলো, একদম কি বাংলাদেশে জিরো রেমিটেন্স ছিল? না, যাদের দেশে টাকা পাঠাইতেই হয়েছে তারা কিন্তু পাঠাইছেই। কারণ ভাই দুনিয়া এক পাশে, আমার প্রয়োজন, আমার প্রিয়জন না খেয়ে আছে, ওইটা এক পাশে। আগে হয়তো আমি 50,000 টাকা পাঠাতাম, সেখানে আমি 50 না, আমি 10,000 টাকা পাঠাচ্ছি, কিন্তু পাঠাচ্ছি। তো এই যে রেমিটেন্স, মনে করেন বাংলাদেশে প্রতি মাসে যা ঢুকতো সেটার মনে করেন 80% কমে গেছে, 20% তো ঢুকছে অ্যাটলিস্ট। সো সেই 20%-এর কোনো ইফেক্ট নাই, 80% যে ঢুকতেছে না সেটার জন্য কি দেশ সাফার করে নাই? করছে তো, হ্যাঁ। তো ঘটনা হচ্ছে আমরা যদি ইন্ডিয়ান প্রোডাক্ট বা যেটাই হোক, আমরা ইন্ডিয়ান যে কোনো কিছু যদি বয়কট করা শুরু করি, দেখবেন কথার কথা আগের থেকে প্রোডাকশন, আপনাদের চাহিদা না থাকলে আপু ডেফিনেটলি আমরাও আনবো না, কথা হচ্ছে এইটা। তো কথা হচ্ছে আপু, যখন একটা জিনিস বয়কটিং শুরু হয় এমনিতে ওটা একটা ইফেক্ট আছে আপু, হ্যাঁ। মার্কেটে মাঝে মাঝে হয় না যে একটা প্রোডাক্ট, আমরা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এনে কমাই দিলাম, তখন কি হয় ওটার অটোমেটিক ইন্টারন্যাশনাল বাজারে দেখবেন যে অনেক কোকের একটা, মনে আছে আপনার ক্রিস্টিয়ানো রোনালদো, ও জাস্ট কোকের বোতলটা যা সরাই রাখছিল, পানিটা আগা রাখছিল, উইদিন আ মিনিট কোকের শেয়ার মার্কেট কত ফল করছিল। ও কিন্তু কোক বয়কটের কথা বলেনি, ও শুধু বলছে কোক ইজ নট হেলদি, মিনারেল ওয়াটার ইজ হেলদি, বলে কোকটা সরা রাখে মিনারেল ওয়াটারের পানিটা ওর সামনে রাখছিল। জাস্ট উইদিন আ মিনিট এটার কিন্তু মার্কেট ফল করছে, শেয়ার মার্কেট ফল করছে, যদি আপনারা মনে করতে পারেন। তো ঘটনা হচ্ছে আপু, আমাদের যারা বিজনেস পার্সন আছেন, আমরা যেই দেশের সাথে বিজনেস করি, আমাদের ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন, মানে অ্যাটলিস্ট কয়েক কোটি টাকা ইনভেস্ট করে, এবং আমরা যারা, যেটা বললাম আপু, আমরা যারা যারা একটা পজিশনে চলে গেছে, আমাদের এরকম কখনোই হবে না যে ড্যাডিস প্রিন্সেসের মতো সকালবেলা উঠে মনে হলো ও আমি কালকে ফ্যাশন ব্লগার ছিলাম, আজকে আমি ড্রেস সেলার হয়ে যাবো, আজকে আমি বিজনেস পার্সন হয়ে যাবো, 10টা ড্রেস এনে আমি ক্যামেরা নিয়ে দাঁড়ায় গেলাম, এভাবে হয় না আপু। সো এটার জন্য হয় কি জানেন, প্রত্যেকটা পোস্টে হঠাৎ করে আগা নাই, মাথা নাই, কোনো কিছু নাই, ডাল নাই, পালা নাই, পাতা নাই, কোনো কিছু নাই, একটা বন্যার পোস্টে এসে লিখেছে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করুন। ভাই তোর বাসার মধ্যে আগে যতগুলো ইন্ডিয়ান পেঁয়াজ আছে তুই ফেল রাস্তায়। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনাদের অনেকেই আছেন এরকম কমেন্ট করে বেড়াতেন সব জায়গায় ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করুন। আপনার রান্নাঘরের ঝুড়ির মধ্যে যদি 2 কেজিও পেঁয়াজ থাকে, আপনি 2 কেজি পেঁয়াজের মধ্যে থেকে হাফ কেজিও আপনি রাস্তায় ফেলবেন না। আপনি চিন্তা করবেন আহারে আমার কষ্টের টাকা পেঁয়াজটা কিনে পেঁয়াজটা খায় শেষ করব, তারপর আমি আর নতুন করে পেঁয়াজ কিনবো না। কেন ফেলবেন না? ফেলে দেন, এটা তো ফেলবেন না, কেন ফেলতেছেন না? ও আপনার টাকা টাকা, আমার টাকা টাকা না। তো আপনিও কিন্তু আপনার বেলায় এটাই চিন্তা করতেছেন, আমার কেনা পেঁয়াজটা কষ্টের টাকায় কেনা খাদ্যদ্রব্য, আমি আগে শেষ করি, শেষ করার পরে নতুন করে কিনবো না। এটাই তো চিন্তা করেন নাকি? আমি তো কাউকে দেখলাম না 2 কেজি পেঁয়াজ রাস্তার মধ্যে ফেলায় দিয়ে তারপর বলতেছেন যে ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না। তো ঘটনা হচ্ছে এটাই আপু, আমরা নতুন করে কি করব না করব সেটা আমাদের কূটনৈতিক যে আলোচনা ভিত্তিতে যে ডিসিশন আসবে সেটা করবো। বাট এখন যেই টাকা অলরেডি আমার ইনভেস্টেড, সেটা আমি কি করবো বলেন? এত সহজ? আপনি 2 কেজি পেঁয়াজ ফেলতে পারতেছেন না, আমি 1 কোটি টাকার কাপড় ফেলে দিব আপু? এটা সম্ভব? আজকে দেখলাম সিগনেচার কালেকশনের রুম কেউ একটা দিছে যে বয়কট করার উদ্দেশ্যে ও ইন্ডিয়ান প্রোডাক্ট যত ডিজাইনার স্যুট আছে বা যা আছে ইয়াগুলো দিল্লি বুটিকগুলো হচ্ছে ডিসকাউন্টে ছেড়ে দেয়। মানুষের কমেন্ট মানে পাগল হয়ে গেলাম। মানুষজন লিখেছে আপু কয় টাকায় আর খরচ হবে? আপু আপনি জানেন, কোনো আইডিয়া আছে 1 কোটি টাকা ইনকাম করতে কয় দিন লাগে? আপনি জানেন কতগুলা মানুষের মানে শ্রম লাগে এটার পিছনে? 1 কোটি টাকা এত এত সহজ? আর 1 কোটি টাকা মানুষের পকেট থেকে এমনি এমনি বের হয়ে যায় ব্যাংক লোন না থাকলে। সো ব্যাংকে প্রতি মাসে এক একটা কোম্পানির কত টাকা করে লোন আছে আপনি জানেন আপু? এত সহজ। বাসায় বসে ওই যে আমার আজকে একজন বাংলাদেশি ডিলার, উনি বলতেছে আপা চামড়ার 2টা ঠোঁট, তো এই ঠোঁট দিয়ে তো যে কোনো কথা বলা যায়, বলা তো খুবই ইজি। কথা তো আসলেই সত্যি, আল্লাহ চামড়ার মুখ দিয়ে দিছে, কথা বলা খুবই ইজি। সো কথা হচ্ছে এইটাই আপু, চাইলেই বয়কটের ব্যাপারটা আপনি আপনার জায়গা থেকে আজকে 24 তারিখ রাত 8টায় বললেন, আপনার জায়গা থেকে আমি করতে পারবো না। এখন আমি বলি আপু একটা কথা, আমি কিন্তু টিভি দেখি না, আমার বাসায় টিভি কালে ভাদ্র অন হয় না। আমি একটু ড্রামা দেখলে ড্রামা দেখি, তাও যদি মনে থাকে। আমার বাসায় কিন্তু ডিশের লাইন নেই। আমি কিন্তু খুব ঝামেলা ফেস করছি যখন
দেশের মধ্যে ইন্টারনেট ছিল না, আমি কোনো খবর দেখতে পারতেছিলাম না, কোনো ডিশের লাইন নেই আমার বাসায়, টিভিতে ডিশের লাইন নেই। আমি ওর কাছ থেকে ফোন করে করে খবর নিতাম, আচ্ছা কী চলতেছে এখন দেশে, এখন কী হইতেছে, আমি এইভাবে খবর পাইতাম, কারণ নেট নাই। সো কথা হচ্ছে আপু, এখন আমি যদি বলি সকল রকম টিভি চ্যানেল বন্ধ, শাহরুখ খান সালমান খান বন্ধ, আপনি তো হার্ট অ্যাটাক করে মরে যাবেন। সো আমি যে জায়গা থেকে, যেটা আপু এখন কথার কথা, আমি ভাত পছন্দ করি, আমার রুটি পছন্দ, আমি যদি আজকেই বলি আজকে থেকে বাংলাদেশে রুটি বন্ধ, যারা রুটি খায় তারা তো হার্ট অ্যাটাক করে মরে যাবে। সো কথা হচ্ছে, আপনার একটা জিনিস দরকার হচ্ছে না বলে আপনি যেভাবে বয়কট করতে পারতেছেন আপু, যাদের হাজার হাজার কোটি টাকা ইনভেস্টেড আমার এটার জন্য, এই কাজ করার জন্য, যত এমপ্লয়িজ নিয়োগ দেয়া, আমার শোরুম নেয়া, হ্যাঁ, সো এই জিনিসগুলো আপু রাতারাতি চেঞ্জ হবে না। সো ডোন্ট বি সো পেশেন্টলেস। একজন লিখছে, হ্যাঁ আমরা স্বাধীন, আমরা তো যা ইচ্ছা তাই করতেই পারি, আমাকে একজন লিখছে, হ্যাঁ, তো আমি ওনাকে লিখলাম, জি আপু ঠিকই বলছেন, আমরা স্বাধীন। এই জন্যই চিন্তা করি, সবার তো পোস্ট দেখে বেড়াইতেছি, দুনিয়ার তো সবাই পোস্ট করে ফেসবুকে ফাটায় ফেললেন, চাকরি করি বা না করি অটো স্যালারি চাই। কেন অটো স্যালারি চান? লজ্জা লাগে না আপনাদের? লিখতেছেন আপনারা অটো পাসের সময়, আপনারা লিখতেছেন দেশে অটো পাস হইতেছে, চাকরি করব না কিন্তু অটো স্যালারি চাই। কেন অটো স্যালারি চান? লজ্জা লাগে না? এত বড় বড় কথা বলে বেড়ান সব পেজে পেজে, অটো স্যালারি কেন চান? উল্টা বলবেন, আমি 2 মাসের কাজ 1 মাসে করবো, 1 মাসের স্যালারি চাই, অর্ধেক মাসের স্যালারি চাই, দেশের উন্নতিতে কাজে আমার টাকাটা যাক। এই কথা তো একবারও বলতেছেন না। এত ফটর ফটর যারা করেন তারা কেন অটো স্যালারি চান আমাকে বলেন। সো আমি এটাই বললাম, ওনাকে লিখলাম যে হ্যাঁ আপু ঠিকই বলছেন, আমরা দেশ স্বাধীন, হ্যাঁ স্বাধীন বলে আমরা চাই জামাই অফিস করুক বা না করুক, হোম অফিস করুক আর যাই করুক, আমার বাসায় যেন স্যালারিটা ঠিকই ঢুকে যায়, আর অনলাইন যত পেজ আছে সবাই যেন বন্ধ হয়ে যায়, তাতে হচ্ছে দেশের যা প্রবলেম চলতেছে সব সলভ হয়ে যাবে। এই রেসিপিটা কোথায় পাইছেন আমাকে বলেন? কোন ডাক্তার এই প্রেসক্রিপশন দিচ্ছে যে আপনার জামাই অফিস করলে বা অটো স্যালারি আপনার জামাই ঢুকবে অফিস না করলেও, হ্যাঁ তাতে দেশ ঠিক থাকবে। আর যারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্টেড, যাদের উপরে আরও 100, 150, 200 ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তারা বিজনেস অফ করে দিলে দেশের সব প্রবলেম সলভ, বন্যার পানি কমে যাবে। আপনারা জানেন এক একজন বিজনেসম্যান তাদের বিজনেসের টাকা থেকে কতভাবে আপু আগায় গেছে, কতভাবে আগায় যেতে পারতেছে। শুধু বিজনেস পার্সনের কথা বলতেছেন আপু, বাট আমার সেক্টরে যে যেভাবে পারতেছে আপু, যে যেখান থেকে পারতেছে, নিজের ফান্ড কালেকশন থেকে হোক, কাস্টমারের দিক থেকে হোক, আপু সবাই আগায় আসছে, কেউ কিন্তু পিছায় নাই, কেউ পিছায় নাই। আমি বিজনেস যার কাছে কিছুই নাই, একটা ফকিরকে দেখলাম, সে তার ভিক্ষার টাকা থেকে 10 টাকা সে দান বাক্সের মধ্যে দিচ্ছে। আপনি তার কথা চিন্তা করেন, সে কি আসলে? সে ব্লগার, সে বিজনেসম্যান, সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সে কি? সে কিছুই না। সো এই যে এই কথাগুলো বলেন দেশ স্বাধীন, হ্যাঁ আমরা চাইলে সব কিছু করতেই পারি, সরি ডিয়ার, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। দেশ স্বাধীন মানে এই না যে আপনি আপনার জামার অটো স্যালারি চেয়ে নেবেন, আপনার ঢুকে গেলে আপনি হাততালি দেবেন, হ্যাঁ আমিও অটো স্যালারি চাই, কিন্তু আরেকজন বিজনেস করলে হালাল উপায় যদি সে তার রুজির সন্ধান করে, শুধু তার রুজি না, আমি চলতে পারবো 1 মাস ইনশাল্লাহ, হ্যাঁ আমি ঋণ খেলাপি হব, দেশ আরও ধূর্ষের জায়গা, আমার কি ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? আমার এমপ্লয় না খেয়ে মরুক, আমি ফোন বন্ধ করে বসে থাকবো, ব্যাপারটা তো এরকমই। তো কথা হচ্ছে এগুলো তো করতে পারি না আপু, মানুষ তো, বিবেক তো কাজ করে, মানুষ তো। কালকে আমি আমার মিরপুর শোরুম বন্ধ করে দিচ্ছি, কালকে কাস্টমার এসে ঘুরে ঘুরে গেছে, ঢুকতেছে, আমি হাত জোর করে বলছি আপু খুবই সরি, আপনারা দেখেন আজকে এখানে আমরা সবাই মিলে ত্রাণের কাজ করতেছি, আপু আপনাকে ড্রেস দেখাবে এরকম, অথচ আমি জানি এই কাস্টমারটা যদি আমার দোকানে ঢুকে আজকে একদম 10,000 টাকা শিওর শিওর আমার সেল হবে, 10,000 টাকায় আমার একটা এমপ্লয়ের বেতনের অনেক অংশ আগায় যাবে। আমি সেল করি নাই আপু, আমার বিজনেস মন্দা। আমি 2-3 দিন থেকে আমার সব এমপ্লয়কে কালকে সকাল থেকে পাঠিয়ে দিচ্ছি। 400 কেজি মুড়ির বস্তা কত বড় হয় আপনাদের কোনো আইডিয়া আছে? এরকম কতগুলো মুড়ির বস্তা মানুষজন যে কেমন করে ছেলেপেলেগুলো আমার নিয়ে আসলো, বিস্কুটের বস্তা কি, সব কাজ বন্ধ কালকে, আমাদের বিজনেসের কোনো কাজ হয় না। তো ঘটনা হচ্ছে আপু, যে যার পাশ থেকে যেভাবে পারতেছে আগায় যেতেছে, বাট আপনারা এই রেসিপি এটা কোথায় পান? এই এই আপনাদেরকে এই প্রেসক্রিপশন কে দিচ্ছে যে বিজনেস যারা করতেছে তারা বন্ধ করে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে? আমাকে বলেন তো। আর আপনারা যেগুলো কথা বলেন, তারা কিভাবে নিজেদের স্যালারি অটো চান? 1 কেজি পেঁয়াজ আপনারা আপনাদের ঝুড়ি থেকে ফেলতে পারতেছেন না, চিন্তা করেন, আরে টাকা দিয়ে, কষ্টের টাকা, সারা মাস খেটে টেটে কষ্টের টাকা ইনকাম করছে, ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসছি, এইটা পেঁয়াজটা শেষ হোক, এরপরে দাম বেশি হলেও দেশি পেঁয়াজ কিনবো। ও, আপনাদের কেনা টাকা খুব গায়ে লাগতেছে, পেঁয়াজ ফেলতে পারেন না, আর মানুষকে কোটি কোটি টাকার কাপড় পুরাই ফেলতে বলতেছেন। এত আপু, এত সস্তা সব কিছু আপু, সত্যি। এই দেশে আপু একটা সময় ছিল অসৎ উপায়ে টাকা ইনকাম করা খুবই সহজ ছিল, এখনকার সিচুয়েশন আমি বলতে পারবো না, এখন অনেক কিছু চেঞ্জ হইতেছে, হ্যাঁ। বাট কষ্ট করে হালালভাবে ইনকাম করতে আপু একদম ছাল বাকলা এক হয়ে যায়, ছাল বাকলা এক হয়ে যায়, বুঝতে পারছেন? সো একটা গুড কজের জন্য আগায় আসা ভালো, কিন্তু অসহনশীল হওয়াটাও আপু কোনো মানে গর্বের কোনো কিছু না, বুঝতে পারছেন?
যদি সেটা হয় তাহলে আপনি স্বৈরাচারী স্বৈরাচারী বলে একটা দল নামাইছেন, আপনি নিজেও স্বৈরাচারী হয়ে যাবেন। কারো উপর কোনো কিছু জোর করে ইম্পোজ করে দেওয়াকেই স্বৈরাচারী বলে আপু। গণতন্ত্র কিন্তু সেইটা না, কথা বুঝছেন? আজকে স্টুডেন্টরা বলতেছে, আমি জানি না কে কীভাবে সাপোর্ট করবেন, আজকে স্টুডেন্টরা বলতেছে না আমাদেরকে অটো পাস করা দিতে হবে, আমি এটা সাপোর্টে না আপু। আমার বাচ্চা যদি বলতো এটা, আমি ওকে থাপড়ায় গাল লাল করে দিতাম যে তুই যে অটো পাস করবি, 2 দিন পরে তুই যখন একটা প্রতিষ্ঠানে যাবি, একটা তোর মধ্যে কি শিক্ষাটা থাকবে, তুই তো কিছু জানিস না। তুই যদি টাকা দিয়ে বা যেটাই করে তুই যখন ডাক্তারি পড়তে যাবে, তোর ভিতরে তো বেসিক নাই, তুই কেমন করে একটা ভালো ডাক্তার হবি, তুই কেমন করে একটা ভালো ইঞ্জিনিয়ার হবি? আমার ছেলে যদি অটো পাস করতে হবে, থাপড়ায় একদম গাল লাল করে দিতাম যে তুই যদি অটো পাস। এবং এই ছেলে পেলে যারা বলতেছে আজকে 2024-এর যারা পরীক্ষার্থী আপু, আপনারা কি মনে করতেছেন চাকরির সেক্টরে তারা ফিল্টার হবে না? ফিল্টারে যখনই দেখবে পাস ইয়ার 2024, তখনই তো চাকরি থেকে বাদ। কারণ দুনিয়াতে কোনো কোম্পানি আপু মেধা ছাড়া মানে গোবর মাথাগুলোকে কখনো কোম্পানিতে চাকরিতে নিবে না। ওরা তো তখনই দেবো 2024 সালে থেকে অটো পাস, এদের মধ্যে শিক্ষা ব্যবস্থা কি থাকবে? কিছুই নাই। আমি হলে তো আমার কোম্পানির জন্য তাই করব। আমি তো 2024 সালে একটা ইন্টারমিডিয়েট পাস করা ছেলেকে কখনোই আমার হাই ভ্যালুড কোনো কথার কথা আমার অপারেশনস ম্যানেজার হিসেবে তো আমি নিব না, কথা বুঝছেন? সো ঘটনা এইটাই। সো আজকে খুবই জ্বালাময় টপিক নিয়ে কথা বললাম। এই জ্বালাময় আমি শুরুতেই বলছি, এটার পক্ষে বিপক্ষে অনেক কথা থাকবে, আমি এটার বিপক্ষে না। কিন্তু এই যে আপনারা অসহনশীল হয়ে মানুষকে অ্যাটাক করা শুরু করতেছেন, 2টা দিন বিজনেসে ছিলাম না, বাপরে বাপ, মানে এক একজন রাজা বাচ্চা হয়ে গেলেন একদম। যাকে পাইতেছেন উড়াই দিতেছেন, এত একদম সোজা আপু, এত একদম দেশ স্বাধীন হয়েছে, বাক স্বাধীনতা আসছে, তাই বলে তো আপনি স্বৈরাচারী নিজে হয়ে যেতে পারবেন না, এত একদম। যাক, কিছু ব্যাপার নিয়ে আপু আমি পিস্ট অফ, কিছু ব্যাপার নিয়ে ভালো লাগে না। মানুষের মধ্যে মনে হয় এখন সহনশীলতার এত অভাব, বলার বাইরে, বলার বাইরে। একজন, আমি একটা পোস্ট দিলাম, উনি ফট করে একটা কমেন্ট দিল, কি কোনো আগামাথা কিচ্ছু না, জাস্ট একটা লাইন, আপু 2টা দিন বিজনেস অফ করলে হয় না? আমি রিপ্লাই করছি, না আপু ধন্যবাদ, আমাকে একটু বলেন তো, আমি জাস্ট 2টা দিন বিজনেস বন্ধ রাখবো 25-26 তারিখে, তাতে বাংলাদেশের কোন উদ্ধারটা হবে? আমি আল্লাহ মাফ করুক, আজকে টুম্পা আমি এখন লাইভ করতেছি, এখন বাজে 10টা 15, আমি যদি 10:30টার দিকে মারা যাই, তা তো বাংলাদেশ থেমে থাকবে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ হায়াত দারাজ করুক আমাদের সবাইকে। কথা বুঝছেন? কে জানি কি লিখছেন। আমি এটাই বলতে যাবো, যারা পুরাই ফেলতে বলছেন এখনো দেখবেন যে শাহরুখ খানের গানে নাচে আসতেছে, কালা চশমা করে বেড়াইতেছে, বুঝছেন? সো যাই হোক, আমি এটাই বললাম যে এখন বললে হয়তো ভাববেন যে টুম্পা হচ্ছে গিয়ে মানে এত জোশ চলে আসছে, কথা বলতে গিয়ে রাগ করে পা নামায় বসে পড়ছি। সো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই আপু। আমি প্রথমে বললাম যে আমি কোনো সিম্প্যাথি গেইনের জন্য বলতেছি না, বাট আমার ইন্ডিয়ান অনেক ডিলার আমাকে এখানে কন্ট্রিবিউট করছে। আমাকে বলছে যে দিদি আপনার কাছে আমাদের এত টাকা বিল আছে, এখান থেকে বাংলাদেশি টাকা 10,000 টাকা বা বাংলাদেশি টাকা 20,000 টাকা আপনি বিল থেকে আমি মাইনাস করে দিচ্ছি, এটা আপনি বিল দিবেন না, এটা আমি আপনাদের দেশের বন্যার্থীদের জন্য আমি দিয়ে দিলাম। সো আপু, কূটনৈতিক সম্পর্ক খারাপের জন্যে দেখেন, ইন পার্সন তো সম্পর্ক খারাপ হয় না। আমার যে ইন্ডিয়ান ডিলার, যে আমাকে এক হাতে আমার হচ্ছে আজরাক এবং হচ্ছে আপনার কালামকারি এবং হচ্ছে ট্রিপল পারগিজা কালামকারি, দাদা আমি যে ইন্ডিয়াতে গেলাম আপু, দিল্লিতে, সে আমাকে আমার ট্যাক্সি ভাড়াটা পর্যন্ত দিতে দেয় নাই। আমি যেখানে গেছি, দিদি কোনো সমস্যা নেই, আমার এখানে গুগল পে খুব ইজি, আপনার কাছে ক্যাশ টাকা যা আছে আপনি রাখেন, আমি দিয়ে দিচ্ছি। উনি আমার ট্যাক্সি ভাড়াগুলো পর্যন্ত দিয়ে দিছে, সারাটাক্ষণ আমার খবর নিছে, এবং সারাটাক্ষণ সেইটা সে, আমি গুণ গাচ্ছি না ইন্ডিয়ার, বাট আমি বলতেছি মানুষ টু মানুষ, মানুষের সাথে সম্পর্কটা কীরকম হয়। সে সারাটাক্ষণ খবর নিচ্ছে এবং সারাক্ষণ সে এটাই মানে চিন্তা করছে, আমি প্রথমবার গেছি দিল্লিতে, আমার যেন এক্সপিরিয়েন্সটা ভালো হয়, হ্যাঁ, আমি যেন একটা ভালো ধারণা নিয়ে আসি এবং আমি যেন আসলে একটা গেস্ট, ভালো একটা গেস্টের আমি ফিল পাই। আমি বাচ্চা নিয়ে গেছিলাম আমার। তো কথা হচ্ছে তারা পুরোটা সময় কিন্তু আমার খবর নিচ্ছে। তো কথা হচ্ছে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ, এই জন্যই আপু মানে আমি গণভাবে আমি সবাইকে খারাপ বলে যাবো, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, দেশ সবার আগে, স্বার্থ সবার আগে, অবশ্যই। যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া আমাদের সাথে এত খারাপ করতেছে, আমরা এই সময় তাদের সাথে আপাতত বাণিজ্যিক সম্পর্ক রাখবো না, অবশ্যই রাখবো না। হ্যাঁ, সেটা সর্বসাধারণে যা ভালো হবে দেশের জন্য, দেশের উপরে তো কিছু নাই। আমরা যদি দেশের স্বার্থে আজকে যদি সরকার পতনের জন্য সবাই এক হইতে পারি, আগায় আসতে পারি, এবং এই ডিসিশনে যদি আমরা সবাই খুশি হইতে পারি, আমরা বিজনেসের জন্য আমরা সিস্টেম চেঞ্জ করতে পারবো না? আমি তো শুরুতে একটা কথা বললাম, যাদের টাকা আছে তারা কেন ওয়ালটন কেনে না? ওয়ালটন তো দেশি পণ্য কিনে হন ধন্য, মাই ওয়ান কেন কিনেন না? কারণ আপনারা জানেন এটার সাথে একটা শার্ট, জাপানি মেড একটা এসির পার্থক্যটা কোথায়।
10,000 টাকা 20,000 টাকা বেশি দিবেন, বাসায় এসি লাগলে আমি জীবনও আমি গ্যারান্টি, আমি যদি আজকে 100টা বাসায় যাই যারা ওয়েল এস্টাবলিশড, তাদের বাসায় গিয়ে আমি ওয়ালটনের একটা এসি দেখবো না, আমি মাই ওয়ানের একটা এসি দেখবো না, মাই ওয়ানের একটা টিভি দেখবো না, যাদের ক্যাপাবিলিটি আছে। কারণ যাদের ক্যাপাবিলিটি আছে আপু, তারা সবসময় বাইরের বেস্ট কোয়ালিটি এনশিওর করে জিনিসপত্র কিনতে চান। তো কথা হচ্ছে আজকে আপনারা একদম যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে যাদের অলরেডি, আপু আমার 3 মাস আগের প্রোডাক্ট, আমার 4 মাস আগের প্রোডাক্ট, আমি কী করবো? টাকা পয়সা পে করা হয়েছে আরও 6 মাস আগে। সো আজকে আপনি বললে আপু আমি বয়কটের সাথে সাথে যেতে পারবো না, আমাকে করতেই হবে। হ্যাঁ, সো করতেই হবে আমার। তো আপনার কথা হচ্ছে আপু, দেশের স্বার্থে যদি আগায় আসতো, ডেফিনেটলি আমরা আগে আসবো। আমরা হয়তো বিজনেস আগের থেকে কমাই দিব, ধীরে ধীরে আমরা হয়তো বন্ধই করে দেবো, আবার ঠিক হবে, আবার আমরা তাদের সাথে বিজনেস করবো। বিজনেসের উপরে কোনো কিছু না। সো ব্যাপার হচ্ছে এটাই। কি যেন একটা কথার খেয়েই হারাই ফেলছি, এসির কথা বলতেছিলাম, দেশের বাইরে মানে বাংলাদেশের সবার ঘরে ঘরে এটার কথা বলতেছিলাম। তো এটাই, দেশের স্বার্থ সবার আগে। তো এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, অনেক কথা বললাম, এগুলো আসলে কিছু মানুষ আছে আপু হুদাই লাফালাফির অভ্যাস, এগুলাকে আর কি বলবেন বলেন। হ্যাঁ, টুম্পা তোমাকে দেখে সাহস পাচ্ছি না রে, এটা আমি দেখো সনি, তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো, আমার কাস্টমার যারা আমাকে পার্সোনালি চেনো, আমি আপুরা আমার, বান্ধবীরা আমার, বোনেরা আমার, আমি সারা জীবন একই রকম আপু। আমি কখনো ফেক করতে পারি নাই। যেটা ট্রু সেটা ট্রুই, যেটা ভালো সেটা ভালোই, যেটা খারাপ সেটা খারাপই। এখন সেটার জন্য যদি আমার জান চলে যায়, আল্লাহ মাফ করুক, আমার মানুষের বাহবা পাই আর যেটাই পাই আপু, আমার সত্যই আপু, আপনাকে খুশি করার জন্য আমি আপনার সাথে তাল মিলাতে পারবো না। আপনার সাথে আমার ভালো রিলেশন, কিন্তু আমার যদি মনে হয় আপনি একটা কথা ইললজিক্যাল বলতেছেন, আমি আপনাকে এটাই বলবো, আপু আই এম সো সরি, আই লাইক ইউ, I respect you, but the way you are talking, the way you are actually giving your opinion, I'm not agree with it. হ্যাঁ, আমার ডিফারেন্ট ওপিনিয়ন আছে, এবং আমার মনে হয় আমার চিন্তা ভাবনা এরকম, এবং আমার থিঙ্কিং প্রসেস আমাকে এটা বলছে যে আসলে জিনিসটা আমি এইভাবে চিন্তা করছি। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এটা, আমার কাছে সত্যই। ঠিক আছে, সেটাই হচ্ছে কথা। আমি যেটা বলতেছিলাম যে যাদের সামর্থ্য আছে আপু, তারা সবসময় বেস্টটা ইনশোর করতে চায়। সো কয়েকদিন পরে আপনারাই বলবেন আপু দেশি কাপড় ধরা রং উঠবে। আমি চাইলে আমি কেন 1500 টাকার জয়পুরি আপু বেচি বলেন? আমার জয়পুরিতে কয় টাকা লাভ হয়? লাভ নাই বলতে গেলে। জয়পুরিতে আপু একদম অরিজিনাল জয়পুরি, আপনি যান ইন্ডিয়ার, নিজে যা একটা জয়পুরি 3 পিস একটা কিনে আনেন, বাংলাদেশে টাকা কনভার্ট করে আপনার শিপিং চার্জও অ্যাড করতে হবে না। হ্যাঁ, শিপিং চার্জও অ্যাড করতে হবে না। আপনি জাস্ট দেখবেন আমি কয় টাকায় অরিজিনাল জয়পুরি দিচ্ছি, এবং ওখানে আপনার বাংলাদেশি টাকা কয় টাকা পড়ছে আপনি বুঝতে পারবেন আপু। তারপরও কি আমি বেশি প্রফিটের আশায় আমি বাংলাদেশে জয়পুরি সেল করতে পারি না? রেপ্লিকাগুলো জীবনও তো করি নাই। কেন করি নাই? জীবনেও করি না এই পর্যন্ত। আমি একদম গর্বের সাথে এটা বলি, কারণ আমি জানি ইন্ডিয়ান জয়পুরি হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি, টাকা দিয়ে আপনারা বেস্ট জিনিসটা নেবেন। সো আমার কাছে আপু বেস্ট দিয়ে কথা ছিল। হ্যাঁ, তো এটাই আমরা ইনশিওর করতে চাইছি, এটা ডিমান্ড আপনাদের সাথে সবসময় ছিল। আপু আমি কুল আছে, আমাকে দেখে কোনো ভাই মনে হইতেছে যে আমি কুল না? আমি একটা ইস্যু নিয়ে কথা বলতেছি, আমার কাছে মনে হয়েছে এটা আমার আসলে কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ আপু, এটা আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে আমাদের দেশের মানুষের একটা খুব বাজে স্বভাব আছে আপু। আই এম সো সরি, আমি নিজেও এই দেশের, বাট আমি খুব পিসড অফ এই ব্যাপারটাতে। আমি আজকে একজনের সাথে কথা হচ্ছিল, আমাদের দেশের দেখবেন একটা লেভেলের মানুষের একটা জিনিস আছে, দুনিয়ার যা কিছু হোক না কেন একটা পিঞ্চ আপনার মারতেই হবে। কেন জানি এটা কি বাঙালিদের স্বভাব না কি? আমাকে একটু বলেন তো, খোঁচা মারাটা কেন আপু? আমরা কেন একজন আরেকজনকে খোঁচা মারতে পছন্দ করি? এটা কি বাংলাদেশের এই জন্য কি প্রিয়, মানে জাতীয় খেলা হাডুডু, যে পা ধরে মার টান, ব্যাপারটা কি এরকম? সো এই মেন্টালিটিটা যদি আপু আমাদের চেঞ্জ হইতো না আপু, আমাদের দেখতেন অনেক সুন্দর হয়ে যেত দেশটা আরও। হ্যাঁ, দেশটার ডেভেলপমেন্ট বা দেশটার পরিবর্তন আমাদের আরও চোখে পড়ার মতো হইতো। আজকে অনেকজন লিখেছেন আপু দান করবেন, এমন করে কেউ দান দেখবে। ভাই আপনি কোথাও দেখছেন আমি গয়না বাক্সের ওনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আই এম ভেরি মাচ ওয়েল অফ, আলহামদুলিল্লাহ। সো আমি কয় টাকা, কয় হাজার, নাকি কয়শো, নাকি কয় লাখ টাকা আমি ডোনেট করছি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আপনি কোথাও পোস্ট দেখছেন যে আমি গয়না বাক্সের ওনার? এই গর্বের চোটে আমি একটা পোস্ট দিছি কোথাও যে আমি কয় টাকা ডোনেট করলাম আমার ফান্ড থেকে, আমার পার্সোনাল ফান্ড থেকে? এটা কোথাও পাবেন না।
বাট হাজার হাজার কাস্টমার আমাকে বিশ্বাস করে আপু আলহামদুলিল্লাহ, এটা আমি চিন্তার বাইরে যে 7 লাখ টাকার মতো আমার কাছে ডোনেশন উঠে যাবে। সো 7 লাখ টাকা ডোনেশন উঠা 1-2 দিনের মধ্যে আপু বিশাল আমি মনে করি। হ্যাঁ, সো এটার জবাবদিহিতা আপু আমার অবশ্যই আছে। আমরা কি কি কিনছি, কিভাবে প্ল্যান করছি, এটা আমি শেয়ার করেছি। কোথাও একটা দুস্থ মানুষের ছবি আপনি দেখবেন না, কোথাও একটা ঘর ভাঙা মানুষের আপনি ছবি দেখবেন না, কোথাও আমাদের কর্মী বা আমাদের যারা আছেন, যারা নিজ হাতে আমাদের একদম নিজে থেকে, আমি বলেছি যে আমাদের সাথে যে ডাক্তার সাহেব আছেন উনি নিজে চলে গিয়েছেন, ওনার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সো আমার ড্রাইভার সে কি করছে জানেন, সে ওখানে গেছে, সে ওখানে যে সে নিজে ত্রাণ দিছে এবং তার জামা কাপড় সে এক কাপড়ে গেছে কালকে কাজ শেষ করে, কালকে আমাদের প্যাকেট শেষ করে সে বাসায় যাবে, বাসা যেতে পারেন টঙ্গী বাসা, সরি গাজীপুরের দিকে বাসা, সে যেতে পারে নাই। সে এখান থেকে আমাকে বাসায় রাত 3টার দিকে ড্রপ করে সেখান থেকে গাড়ির সাথে রওনা দিয়ে দিছে এক কাপড়ে, আজকে পুরা গা ভেজা। ওখান থেকে সে 200-300 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনছে, একটা প্যান্ট কিনছে, কিনে সে এখন গাড়ি ড্রাইভ করে আবার ঢাকার দিকে রওনা দিছে সবাই মিলে। সো কাপড়টাও একটা নিতে পারে নাই। তো ঘটনা হচ্ছে কি কথায় বলতেছিলাম বলেন তো এগুলো, আচ্ছা হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আপু, একটা দুস্থ মানুষের ছবি কোথাও দেখবেন না, আমরা কি কিনতেছি কি দিচ্ছি প্ল্যানিংটাকে আপু সেটা শেয়ার হয়েছে। কারণ আপু আমরা তো চাই না একটা গয়না বাক্সের, আমার কাছে গয়না বাক্সের কম টি শার্ট এখনো আছে, আমি চাইলে সবাইকে একটা করে গয়না বাক্সের টি শার্ট পরে দিতে পারতাম না? গয়না বাক্সের কম ব্যাগ আছে, আমি চাইলে মুড়ি বা কোনো কিছু একটা গয়না বাক্সে ঠোঙায় দিতে পারতাম না? দেই নাই কেন, দরকার নাই তো আমার গয়না বাক্সের ব্যানারের, তো আমার দরকার নেই। আমার উদ্দেশ্য, আপনাদের সবার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের উপকার করা। আমি বিশ্বাস করি, হ্যাঁ, এখানে আমাদের একটাই উদ্দেশ্য, মানুষের উপকার করা। আমরা মানুষের উপকারের জন্যই গেছি, সেখানে গয়না বাক্স আপু নাথিং। আমার গয়না বাক্সের প্রমোশনের দরকার নাই। আমি লাইভে জীবনে বললাম না আমার লাইফটা শেয়ার করে দেন, আর সেখানে আমি বন্যাত্মদের মাঝখানে গয়না বাক্সের আমি প্যাকেজিং করবো, কোনো দরকার নাই আমার। হ্যাঁ, মানুষজন খেয়ে পড়ে বাঁচুক, ওরা আমার জন্য দোয়া করুক বা না করুক, আল্লাহ তাআলা দেখছে আমার নিয়তটাকে। আল্লাহ তাআলার দিক থেকে যদি এটার জন্য আমার কাছে কোনো পুরস্কার থাকে আলহামদুলিল্লাহ, সেটার জন্যই করা আমার। সেই বুঝছেন, সো ওখানেও দেখবেন অনেক মানুষের আপু দান। ভাই আপনি কোথাও একটা দেখাতে পারবেন একটা পোস্ট, একটা অর্ধেক পোস্ট? আমার কাছের মানুষ, আমার বাসার মানুষ এখনো জানে না যে আমার নিজের ফান্ড থেকে আমি গয়না বাক্স ওনার হিসেবে, গয়না বাক্স ওনার না, জান আমি পার্সোনালি, আমি টুম্পা অ্যাজ এ পার্সন, আমি পার্সোনালি কয় টাকা দিছি দুনিয়ার কোথায় কখন কিভাবে আপু আমি ডোনেট করছি, এটা কেউ জানবে না, কেউ জানে না। আমি কখন আপু, আমি এটাতে বিশ্বাসী না। আমি ওই হাদিসটার সাথে একদম একমত। বাম হাত ডান হাত দিয়ে জানলে বাম হাতও জানা যাবে না। হ্যাঁ, বাম হাত ডান হাত দিয়ে দান করলে পার্সোনাল, কিন্তু এতগুলো মানুষের টাকার দায়িত্ব আমার কাছে, সো অবশ্যই সেটা আমার একটা জবাবদিহিতা আছে যে আপনাদের টাকাটা নয় আপনারাই বলবেন আপু টাকাটাও নিশ্চয়ই মেরেছে, একদিন তো লিখছে। হ্যাঁ, ও আপনাদের পেডিকিউর মেনিকিউর করা হাত পা নিয়ে আপনি নামবেন পানিতে? ভাই আমাকে পানিতে নামতে হবে কেন? আমাকে কেন পানিতে নামতে হবে? আর আমি পানিতে না নামলে টাকা পয়সা, আমি এই জন্য পরে ওনাকে রাগ করে লিখছি, না এটা দিয়ে আমি মেকআপ প্রোডাক্ট কিনবো, এবং সবাই আমাকে মেকআপ কেনার জন্য টাকা দিচ্ছে। আপনার কোনো সমস্যা? মানে যে উনি 1 টাকা ডোনেট করেন না, ওনার অনেক টেনশন আমি এই টাকা দিয়ে মেকআপ প্রোডাক্ট কিনবো, বা আমি আমার হাত পা কেন পেডিকিউর থাকবে। আল্লাহ আমাকে তৌফিক দিছে আপু, এই জন্য আমি হাত পা পেডিকিউর করছি। এটার সাথে বন্যাতে আমি কি হেল্প করবো না করবো, কোনো ওই একজনেরই একটা তেরা কমেন্ট, আর তাছাড়া কারো কোনো কমেন্ট নেই। তো কথা হচ্ছে যে আবার এগুলো একটু শেয়ার না করলে এটার একটা জবাব দিতে থাকে। হ্যাঁ, যে আপু টাকা তো মাইরা খেলেন, ও গয়না বাসার ওনার তো টাকা মাইরা দিচ্ছে টাকা থেকে, এটা তো আমি জীবনও নেব না। এক কথা আমি আপু জীবন আমার জানা মতে আলহামদুলিল্লাহ, আমার জানা মতে এই পর্যন্ত আমি জীবনও আপু, জীবনও যে টাকা আমার না ওরকম 1 টাকা কখনো আমার অ্যাকাউন্টে ঢুকে না। আমার যদি কখনো কোনো টাকায় কনফিউশন হয়েছে, আমি এক্সট্রারও টাকা মানে করে দিছি, নিজের পকেট থেকে দিয়ে দিছে, যে বেশি যাক কম যেন না হয়, যেন দানের 1 টাকা কখনো আমার কাছে না আসে। কারণ আমি তো দান আমি তো ডিজার্ভ করি না, আমি তো সচ্ছল আলহামদুলিল্লাহ। সো যাক, অনেক গল্প করলাম। টুম্পা, আই উড লাইক টু ডোনেট, হাউ টু সেন্ড ইট টু ইউ? আপু এখন না আপু, হ্যাঁ নারমিন আফজাল আপু, আই নো ইউর নিয়ার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু। আমি একটু বন্ধ রাখছি কেন, এখন আপু আমরা নেক্সট প্ল্যানটা একটু করে নিই। আজকে কি জানি বলে ক্যারা কমেন্ট, আজকে আপু ওরা আসুক সবাই, আজকে আসলে কালকের দিনটা ওদের সবার রেস্টে যাবে, কারণ ওরা 24 ঘন্টার উপরে আবার না ঘুমানো এবং পানির মধ্যে সমানে। ওরা বলতেছে আমরা যে সারাদিন পানির মধ্যে হাঁটতেছে, আমাদের পাগুলো দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে চামড়াগুলো পুরো। হ্যাঁ, সো ওরা আসুক আপু, কালকের দিনটা রেস্ট নেবে। কালকে যদি পসিবল হয় রাতে আমরা একটা মিটিং করবো, অথবা পরের দিন একটা মিটিং করবো, কারণ আপু এখনও পানি নামতে সময় লাগবে এবং স্বেচ্ছাসেবী ওখানে অনেক আছে, আমাদের এক একটা টিম এক এক জায়গায় কাজ করছে। সো এরপরে নেক্সট প্ল্যান কী করলে আবার বেস্ট একটা, কারণ আজকে নোয়াখালীর এমন এমন জায়গায় গিয়ে দেওয়া হয়েছে যেখানে আপু আসলেই ত্রাণ সেরকম একটা পৌঁছায় নাই। ওয়াই ইউ আর সো কিউট, আসলেই
আদর করে দেন। আচ্ছা, দোয়া আর অফুরন্ত ভালোবাসা দিলরুবা, থ্যাংক ইউ সো মাচ আপু। That's why you are my sister by heart. So blessed to have you. I'm more blessed. তমাপু যা ভালো একটা মানুষ আপনি। আচ্ছা, তমাপুর ঘটনা শোনায়। তমাপুর সাথে পরিচয় কিন্তু আমার গয়না বাক্স থেকে। হ্যাঁ, ওনার সাথে যখন পরিচয়, উনি তখনও ইউকেতে থাকতেন, এখনও উনি ইউকেতেই থাকেন, লন্ডনে থাকেন। এবং এই একটা মানুষ যার সাথে আমার দেখা হয়েছে, অবশ্য দেখা হয়েছে এবার দিয়ে তিনবার দেখা হয়েছে। এবং ওনার সাথে আমার আপন বোনের সাথে যেরকম রিলেশন, ওনার সাথে আমার ওরকম রিলেশন। হ্যাঁ, এবং একটা মানুষের সাথে একটা মানুষের কি পরিমাণ। এবং মজার কথা বলি, আমার লাস্ট যে দুবাই ট্যুর ছিল, আমি কাজে গেছিলাম যদিও, তমাপু আমার সাথে ওনার খুবই শখ। এবং উনি মনে হয় আমাকে প্রতি সপ্তাহে পারলে একবার করে নক করছে, আপু আপনার নেক্সট কবে আপনার দুবাই যেতে হবে, আপনি কাজে যাবেন, আমাকে বলবেন আপু, আমি যেভাবেই হোক, আমার ছুটি না থাকলে আমি ভ্যাকেশন ম্যানেজ করব, আমি আপনার সাথে একটা ট্রিপ দিতে চাই। সো আমার লাস্ট দুবাই ট্রিপের পার্টনার ছিল তমা আপু। সো আমরা দুইজন মেয়ে, উই হ্যাড বেস্ট ট্রিপস না তমাপু। আমরা দুজন মেয়ে কি যে করে বেড়াইছি, পুরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ঘুরে বেড়াইছে, এত মজা করে। হ্যাঁ, এবং আমার মেয়ে ট্রিপস কিন্তু আপু আমার খুব পছন্দ, বুঝতে পারছেন। এবং লাইফে আমার প্রথম ট্রিপ যেটা আমি আমার কাস্টমারের সাথে দিচ্ছি, এবং আমার কাস্টমারের সাথে উনি ইউকে থেকে দুবাই আসছে, আমি বাংলাদেশ থেকে দুবাই গেছি, অ্যান্ড উই মেট ইন এ সেম প্লেস, একই হোটেল। উনি আমার কাছে হোটেল শুনে নিয়েছেন কোন হোটেলে উঠবো। এবং খালি আমি পরে উঠছি, আমি উনার 6 ঘন্টা না 8 ঘন্টা পরে আমি হোটেলে পৌঁছাইছি। উনার ফ্লাইট দুপুরে নামছে, সকালে নামছে ভোরবেলা, আমারটা দুপুরে নামছে। সো যার কারণে উনি হয়তো রুমটা, মানে উনি জানছে, মানে আমার পাশের রুমে নিতে পারে না, নাহলে আমার বিশ্বাস উনি আমার পাশের রুমটাই নিত, যেভাবেই হোক অ্যারেঞ্জ করে দেন আমাকে টুম্বাপুর পাশের রুম, আই এম শিওর। হ্যাঁ, এরকমই করতো কিছু একটা। সো আমরা একই হোটেলে ছিলাম, আমরা একই সাথে নাস্তা, রাতের খাবার, দিনের খাবার। বয়ফ্রেন্ডের মতো আমাকে কল দিছে। হ্যাঁ, মানে যেরকম করে, বেবি উঠছো তুমি ঘুম থেকে, রেডি হচ্ছ, আমরা নাস্তায় নামো। আপু প্রতিদিন 8:30টার দিকে, হ্যাঁ, আমাকে ফোন উনার রুম থেকে আমার রুমে, আপু ঘুম থেকে উঠছেন, নাস্তায় কখন যাব আমরা? আচ্ছা হ্যাঁ আপু, এই যে ঘুম থেকে উঠছে, হ্যাঁ রেডি হব। আমার কিন্তু একটা জিনিস আছে আপু, হ্যাঁ আমার কিন্তু নাস্তায় একটু রেডি হয়ে যেতে ভালো লাগে, আমার কাছে খুব পছন্দ এটা। আমি একদম ঘুমের কাপড় পরে উঠে আমি নাস্তায় চলে যেতে পারি না। হ্যাঁ, সো আচ্ছা টুম্পা শাহ আপু, আমি অবশ্যই এটার ইনসাইটটা রাখতেছি আপু। আমি লাইভ শেষ করে হয়তো রাতের বেলা যখন আমাদের টিমের সাথে কথা বলবো, আমি একটু দেখবো ওই প্ল্যানটা আমাদের ওখানে আছে কিনা। মজার গল্প বললি, হ্যাঁ মজার গল্প বলছি, মজার গল্প শুনি। তো তামাপুকে করতো, ওইখান থেকে আমাকে রুম থেকে ফোন দিত, দিয়ে বলতো যে আপু ঘুম থেকে উঠছেন? আচ্ছা হ্যাঁ আপু উঠছি, এখন এই যে উঠতেছি, আর আর একটু পরে উঠবো, উঠে হয়তো রেডি হবো, গোসল টোসল করবো, ফ্রেশ হবো, একটু রেডি হবো, হয়ে তারপর নিচে নামতেছি। সো এরকম, আচ্ছা 9:30 নামবো তাহলে, হ্যাঁ এরকম করে। আবার কোনো দিন উনি নিয়ে আগে গেছে, তো উনি সুন্দর করে উনিও রেডি টেডি হয়ে আমরা নাস্তার টেবিলে বসে ছবি টবি তুলে, এটা কঠিন অবস্থা। সো উই হ্যাড ভেরি গুড টাইম। সো তমাপু রেডি হয়ে আসতাম, আমি রেডি হয়ে আসতাম, দুইজন একদম নাস্তার টেবিলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো দেখা করতাম। হ্যাঁ, একসাথে ঘুরে ঘুরে খাবার নিতাম, বসতাম, বলতো কত গল্প আমাদের। নাস্তা শেষ হয়েছে, ওখানে বসে সবাই উঠে গেছে, আমরা চা খাচ্ছি, কফি খাচ্ছি একসাথে। আপু তাহলে কী প্ল্যান? উনার কিছু কাজ ছিল, উনি আবার, আপু আপনার কি প্ল্যান বলেন, আপনি কটার দিকে ফ্রি হবেন, আমি কটার দিকে ফ্রি হবো, আচ্ছা আমরা কোন জায়গাটাতে মিট করবো, আচ্ছা আপনি ওখান থেকে এই মলে চলে আসেন, আমি এখান থেকে মলে চলে যাচ্ছি। মানে আমরা যে কত কেমনে, আচ্ছা রাতে তাহলে কিন্তু আমরা এই জায়গায় খাবো, তারপর কিন্তু একসাথে ব্যাক করবো, হ্যাঁ আমরা কিন্তু একসাথে রুমে আসবো, আপু আজকে রাতে আমাদের কি প্ল্যান, মানে কি যে করছে মহিলাটা। বাট খুব মজা হয়েছে আপু, খুবই মজা হয়েছে। এবং এটা আমার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি দেখেন, আমার একটা কাস্টমার থেকে ওনার সাথে আমার পরিচয়, এবং ওনার সাথে আমি একটা ট্রিপ একসাথে দিছি। সো খুব খুব মজা হয়েছে। সো তমাপ হচ্ছে এরকম একটা মানুষ, খুব ভালো মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার সব কিছু ভালো লাগে আসলে। বাট আমার মেয়ে ট্রিপ পছন্দ আপু, আমার মেয়ে ঘোরা পছন্দ, আমার মেয়ে আউটিং পছন্দ। ছেলে মেয়ে ঠিক আছে একটা মজা, বাট মেয়ের সাথে না একটা ডিফারেন্ট লেভেলের মজা হয়। সো এটার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। হ্যাঁ, এবং তমাপুকে ঘুরায় আমার জন্য আরেকটা ভালো হয়েছে, আমি সব চিনে গেছি, কারণ বেচারি তখন অত চিনতো না। সো আমার তখন তার দায়িত্ব আমার কাঁধে ছিল। সো আমার কাছে মনে হতো যে না, ওনাকে ঠিকঠাক মতো আমাকে এক জায়গায়, উনি একটা জায়গায় যাইতে চাইছে, হ্যাঁ ঠিকঠাক মতো ওই জায়গায় নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। আমার একটা ইমপ্রেশনের ব্যাপার আছে, হ্যাঁ আমার একটা ভাবের ব্যাপার আছে। সো ওই জন্য ওই ব্যাপারগুলোতে দেখা গেছে আরও বেশি কনফিডেন্ট হয়েছে আমি। এত খারকার মাঝখানে সুন্দর একটা গল্প করলাম তমাপুকে দেখে, আমাদের ট্রিপের খুব সুন্দর সুন্দর ছবি আছে। সো এই তুমি একজন প্রিয় মানুষ, আহারে সোনা, থ্যাংক ইউ সো মাচ দিলরু বাপু, আপনি নিজেও খুবই ভালো একজন কাস্টমার আমাদের। কত শপিং করছে দিলরু বাপুর, আইডি কত চেনা আমার। তো যাক, এত কিছুর মাঝখানেও অনেক ডিসকাশন করলাম, দেশ নিয়ে কথা বললাম, জামা দেখাইলাম, বিজনেস নিয়ে কথা বললাম,
ঘোরাফেরার কথা বললাম, শুভ কামনা তোমার জন্য প্রিয় কচি চৌধুরী আপু, খুব ভালো একজন কাস্টমার মাশাআল্লাহ দিলে। হ্যাঁ আইএনভি তমনা, সত্যি আপু জানেন তমা আপু বলতেছিল, আপু এই ছবিগুলো যদি আপনার কাস্টমাররা দেখে কি যে করবে, আমাকে আমাকে বলতেছিল তো, মানে এত মজার মজার, ফোনটা যে আমার কই, খুব মজার মজার ইয়ে আসছে, আমি আমি দিব, ছবি আপলোড করা হয়নি আপু, পরে ফাইনালি আর করা হয়নি। খুব সুন্দর সময় কেটেছে আমাদের। এবং লাস্টে উনি কী করছে জানেন, আমার কাজ শেষ হয় না, আমার কিছু মিটিংস বাকি ছিল আমার কিছু ডিলারের সাথে, সো আমার হচ্ছে টিকিট পিছাইতে হয়েছে 2 দিন। উনি লিটারেলি, আমি 2 দিন পিছাইছি বলে উনিও 2 দিন থেকে যাবে। হ্যাঁ, উনি ছুটি ম্যানেজ করতেছে, উনি এয়ারলাইন্সে ফোন দিচ্ছে, এখান থেকে বসে বসে ভাইয়ার মাথাটা খেয়ে ফেলতেছে, না আমি 2টা দিন থাকবো, হ্যাঁ আমি টুম্পাবু 29 তারিখে যাবে, আমি 29, আমার ডেটও পর্যন্ত মুখস্থ, কারণ উনি এমন প্যারা দিছে আর না থামেন না বলে দিই সবগুলা, মানে আমার থাকতে হবে এই জন্য উনি যাবে না দেশে, বলে না আপু আমি তো আপনার সাথে থাকবো। আচ্ছা মা সালাম, আমি প্রিয় না, অবশ্যই আপনি তো ইউনিভার্সাল আন্টি, আমাদের সবার আন্টি, সেম আন্টি। হ্যাঁ নিশাত আন্টি, কুল আন্টি পুরা। নিশাত আন্টি তো নিশাত আন্টি, নিশাত আন্টি তুলনা তো নাই। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। সো আজকে তাহলে এই পর্যন্তই, চলে যায়, অনেক গল্প করলাম। আই ক্যান সি মাইসেলফ ইন ইউ, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। আমি আপু আপনাদের মতোই, আমি আপনাদের মতো, আমি আমার কাছে ভাল লাগে বিং সিম্পল, বিং নর্মাল অ্যান্ড বিং রিয়েল, এটা আমার কাছে পছন্দ। আমি যা আপু তাই দেখবেন, যেটা ভালো সেটাও আমি বলবো, যেটা খারাপ আমি সেটাও বলবো। সো অনেক সুন্দর সুন্দর গল্প করলাম, এখন বলেন, এখন চলে যাই তাহলে, গল্প শেষ আজকে, খুব ভালো লাগলো। আচ্ছা ড্রেসটা আর উঠে দাঁড়ানো সম্ভব না, ব্যথা করতেছে পা, আবার আবার ট্রাইপডটা উপরে করতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা 3 পিস স্যুট, প্রাইস হচ্ছে গিয়ে 2600 টাকা, একদম কটনের মধ্যে, কালারটা একদম পুরা একদম মানে আগুন ধরে ঝলসে গেল টাইপের কালার, হ্যাঁ এত সুন্দর। সো ডোন্ট মিস ইট। আমি কালকে চেষ্টা করবো যে হ্যাঙ্গারে করে, আমার কাছে নাই, হ্যাঁ আমার কাছে নাই আপু ড্রেস, আজকে আমি শোরুমে আপু যাওয়ার মতো আমার অবস্থা ছিল না। সো কালকে আমি মিরপুর শোরুমে শপিং, মিরপুর শোরুমে যারা মিরপুর শোরুমে যাবেন, হ্যাঁ মিরপুর শোরুমে যাবেন যারা, ইয়েস ইউ আর, আমি আন্টি অবশ্যই নেবেন, আপনি যেটা কি মজা মেরে পড়বেন আন্টি, গ্যারান্টি দিয়ে দিলাম, যান একদম ইয়েলোটা পরে তো পুরো বাবু বাবু হয়ে গেছিলেন। আচ্ছা অ্যাট দ্য সেম টাইম আপনি অনেক মজার একজন মানুষ, সাথে এটা আমার মনে হয় আপু, আমি বোরিং না স্যার, অ্যান্ড দ্য পিপল হু গট মি অ্যাজ এ ফ্রেন্ড, দে আর লাকি অ্যাকচুয়ালি। হ্যাঁ আমি ভালো ফ্রেন্ড পাই যতটুকু না খুশি, আমার ধারণা আমার ফ্রেন্ডগুলো রাতে ঘুমাইতে যাওয়ার সময় অনেকবার শুকুর আলহামদুলিল্লাহ বলে যে ওদের লাইফে আমি আছি, হ্যাঁ আমার ধারণা। আচ্ছা কত প্রশংসা করতেছি নিজে, এখন কি করবো বলেন, সত্যি আমি খুব নিজেকে নিয়ে সেলফ মোটিভেটেড, আমার কাছে মনে হয় যে অ্যাজ এ পার্সন আই এম গুড, আর ফ্রেন্ড হিসেবে তো আমি খুবই ভালো, আমার কাছে এটা মনে হয়। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। সো আজকে আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে যে হ্যাঁ গুড পিপলদের পাশে থাকাটা হচ্ছে বিশাল ব্যাপার, অনেক গল্প গুজব করে ফেলছি। সো হ্যাঁ আল সুন্না খুবই ভালো করতেছে আপু, আমরা দেখেছি, আপু বা ভাইয়া যিনি লিখতেছেন, আমি চাই এই ড্রেসটা একটা অবশ্যই নেবেন, শোনা অবশ্যই নিয়ে নেবেন, খুব সুন্দর। আমি কালকে আপু হ্যাঙ্গারে করে, আমার কাছে নাই, হ্যাঁ আমি তো পরে ফেলছি, এখন আমি দেখাতে পারতেছি না, কালকে আমি পারলে আপু মিরপুর শোরুম থেকে দেখাই দিব, আপনারা নিয়ে নিতে পারবেন, প্রাইস মাত্র 2600 টাকা। যারা বুঝে গেছেন, যারা আমার দৃষ্টি দিয়ে দেখে ফেলছেন, তারা অবশ্যই অর্ডারটা করে ফেলবেন, কাজ আই এম লুকিং সো গুড না, আই নো আই এম লুকিং গুড। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা একটা কথা বলেন, মাঝখানে যে এই যে চোর ডাকাত পিটাতে পিটাতে যে আমার চাপা ভেঙে গেছিলো, চাপা আমার একটু উঠছে না, আমার ধারণা আমার চাপা একটু উঠছে। আচ্ছা আপু বন্যার ভয় থেকে একটু বুঝছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু, আজকে আমাকে ফেনী থেকে যে জায়গা ওরা গেছে না, অনেক অনেক সময় নেটওয়ার্ক ছিল না ওদের, বাট যখন ওরা নেটওয়ার্ক পাইছে একটু করে আমাদেরকে ভিডিও দিচ্ছে, ছবি দিচ্ছে। আর নোয়াখালীতে অনেক রোদ ছিল, সো একদম দরদর করে ঘামতেছে, এটা ভালো আপু, পানিটা নেমে যাবে তাহলে তাড়াতাড়ি, বুঝছেন। মিরপুর শোরুমে আছে অলরেডি, এই কালকে যারা মিরপুর শোরুমে যাবেন এই ড্রেস পেয়ে যাবেন আপু, মিরপুর শোরুমে স্টকটা রাখা আপু, আমরা আনতেই পারি নাই। হ্যাঁ আমার ড্রাইভার সাহেব তো যায় বসে আছে বলতে উনি ড্রাইভ না, ও অনেক কষ্ট করছে, সো অনেক কষ্ট করতেছে কালকে থেকে, আই এম সো প্রাউড অফ হিম। এবং ও কালকে আমার ড্রাইভারও কালকে আমাদের সাথে হচ্ছে মুড়ি প্যাকেট করছে, হ্যাঁ মানে সব কিছু আমরা প্যাকেট করতেছিলাম, ও কালকে ওর বউকে ওখান থেকে ফোন দিছে, ভিডিও কল করে দেখাইতেছে, দেখাবার বলতে এই যে ম্যাডাম চিনি প্যাকেট করতেছে এভাবে বলতেছে। আর ওই সময় আমি এবার মোবাইলটা নিয়ে কি যেন একটা পোস্ট আপডেট দিচ্ছি, আমি ভাবতেছি ও ভিডিও করতেছে, আমি বললাম রনি ভাই এমন সময় আপনি ভিডিও করতেছেন, আমি তো মোবাইল টিপতেছি, মানুষ ভাববে আমি কোনো কাম করতেছি না, বসে বসে মোবাইল টিপতেছি। আমি বলে না না ম্যাডাম আমার বউকে আমি দেখাইতেছি যে আমরা এখানে কী করতেছি। ও আচ্ছা তাহলে ঠিক আছে। সো পরে ও দেখাইতেছে,
ও অনেক কাজ করছে, খুব ওইগুলা কাজে খুব মোটিভেট হয়ে কাজ করে, আমার কাছে ভালো লাগে আপু। সত্যি আমার গয়না ব্যবসা টিমকে নিয়ে আমি আপু খুবই স্যাটিসফাইড। সবাই না এত ইউনিটিভাবে কাজ করে এবং কেন যে খুব সেলফলেসভাবে সবাই কাজ করে। কালকে আমার মিরপুর শোরুমের ছেলেপেলেগুলো দেখাই দিছে, এই মিরপুর শোরুম আপনারা যদি লাইভে থাকেন আপনাদের জন্য একটা স্পেশালি তালি, আপনাদের জন্য স্পেশাল একটা কিছু থাকবে আমার পক্ষ থেকে। আমি যদি চেষ্টা করছি কালকে, বাট কালকে আপনারা ট্রিমেন্ডাস কাজ করছেন, আপনারা না থাকলে আমি পারতাম না আসলে। সো থ্যাংক ইউ সো মাচ। বাট হ্যাঁ, ড্রেসটা কি স্টিচ আন্টি, স্টিচ 46 পর্যন্ত করা আছে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে আমি জায়গা আজকে নাকি গল্প হইলো, আপডেট দিলাম, বন্যার আপডেট দিলাম, বিজনেসের আপডেট দিলাম, সবই প্যারালালি চলুক আপু। জীবন তো থেমে থাকে না, না জীবন তো থেমে থাকে না আপু। খুব সুন্দর লাইফ চলতেছে তাই না? এটাই। এই গল্প শেষ না, এখন যাই তাহলে। সবাই ভালো থাকেন। অনেকদিন পরে আমার কাছে মনে হলো আমি একটু ফ্রি মাইন্ডে গল্প করলাম। একটা জিনিস দেখাই, আবার দেখাই। আপুরে নড়তে পারতেছে না, মনে হচ্ছে 80 বছরের বুড়ি। তো এই যে আমার কিন্তু খুব সুন্দর আপু, মালহারটা এত সুন্দর এবং আমি মনের মতো করে, আমার কাছে মনে হয়েছে এই লেসটা দিয়ে বানাইছি, তো আমার কাছে মনে হয়েছে পুতুলের মতো একটা মালহার বানাইছে। আমি কালকে পরে আসবো, এটা আজকেই পরতাম, বাট আজকে আমার গা পা এত ব্যথা ছিল যেটা পরে আপু আমার কাছে আর মানে আমি উঠতেই পারতেছিলাম না। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমি কালকে এই মালহারটা অবশ্যই কালকে নেবেন আপনারা। আমি দেখাবো আমার ড্রেসটা আমি কি সুন্দর করে বানাইছি। তো এটা কালকে, হ্যাঁ আজকে আর এটা হবে না আমার। ওকে আপু, স্যাফরন হাতে পেয়েছে, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ সোনা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি আজকে যাই। হ্যাঁ, সবাই আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমরা সবাই সবার জন্য দোয়া করি আপু, যে যেখান থেকে আগাই আসে না কেন। আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তালার হুকুম ছাড়া, আল্লাহ তালার রহমত ছাড়া আপু আমরা আসলে কেউ কিছুই না। আল্লাহ তালা যদি রহমত করে এতটুকুরও বরকত এতগুলো হয়, আল্লাহ তালা যদি রহমত না করে এতগুলোরও বরকত এতটুকু হয় না। সো আমি একদম এটা মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না, আল্লাহর রহমত থাকতে হয় জীবনে। সো আল্লাহ তালা আমাদের সবার উপর রহমত করুক। আল্লাহ তালা কেন আমাদের উপর এত নারাজ? হ্যাঁ, সো আমাদের একটার পর একটা বিপদ আসতেছে, বিপদ চলে যাক। আমরা আসেন সবাই একটু সহনশীল হয়ে আপু, সবাই সবাইকে মানুষ হিসেবে গণ্য করি। নিজে আমরা সুপিরিয়ার, নিজে যা বুঝলাম, হ্যাঁ নিজেই এক একজন কেউ স্বৈরাচারী হয়ে যায় না, আমি এটা বলবো। আমরা আমরা শুধুমাত্র নিজের জায়গা থেকে না, আরেকজনের জায়গা থেকেও আপু আরেকজনের সুবিধা অসুবিধা প্রবলেম বোঝার চেষ্টা করি। যেটা একদম ভালো লাগবে না সেটা আমরা ইগনোর করে যাই, ঠিক আছে? সো কথা আপু 38 আপু, এটা হচ্ছে 38 থেকে 46 যাদের বডি সাইজ সবাই পড়তে পারবেন, একটা সাইজেই বানানো আছে, ফ্রি সাইজ। হ্যাঁ, তাহলে আমি গেলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে গল্প করে, অনেকদিন পরে আমার কাছে মনে হচ্ছে একদম গল্প করার জন্য লাইভে আসলাম। আর আরেকটা জিনিস বলি আপু, কালকে যদি পসিবল হয় আমাদের কাছে কিছু গয়না আছে আপু, যেগুলো দেখা যায় খুব বেশি করে রেডি করতে পারে, বা ডিফারেন্ট ডিফারেন্ট সময় রেডি হয়েছিল, পরে অল্প অল্প স্টক আসছে বলে ছাড়তে পারে। আমার গয়নার একটা আপু আমার খুব শখ একটা ক্লিয়ারেন্স লাইভ দেওয়ার, কাজ এই যে শাড়ি কাপড়ের সাথে গয়না লাগেই। সো আমার ইচ্ছা খুব আপু যে আমি একটা ক্লিয়ারেন্স সেল আপনাদেরকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, সো আমার খুব ইচ্ছা আপু, ওটা একদম ইনস্ট্যান্ট করতে হবে। যদি কোনো গয়না 2টা থাকে তাহলে 2টাই, কোনো 5টা থাকলে 5টা, কোনোটা 10টা থাকলে 10টা, বার রেগুলার প্রাইসের থেকে আমি কস্টিং প্রাইসের থেকেও কমাই দেবো। আমার ইচ্ছা আছে আপু একটা গয়না, আমি মেয়েদেরকে বলতেছিলাম যে আমার খুব শখ একটা গয়না আমি একদম ক্লিয়ারেন্স সেল দিয়ে আমি গয়না একদম পুরা মানে স্টক শেষ করে ফেলবো, যাক কাস্টমারও খুশি আমিও খুশি। হ্যাঁ, সো এই তো দোয়া রাখেন সবাই, সবার জন্য অনেক দোয়া। গেলাম, ক্ষুধা লাগছে, ভাত খাবো। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই জামাটার ডিটেলস পেজে দেওয়া আছে, ছবি দেওয়া আছে, আর লাইভের উপর আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? গেলাম, বাই।